আসসালামু আলাইকুম। আজকে আমরা যোগজীকরণের নির্দিষ্ট যোগজীকরণের পার্টটা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা অনির্দিষ্ট যোগজীকরণের ক্লাসটা দেখে ফেলেছি। সো আমরা নির্দিষ্ট যোগজীকরণের প্রথম টাইপ 1 দেখো লিখেছি মৌলিক সূত্র প্রয়োগ করে নির্দিষ্ট যোগজীকরণ। অর্থাৎ আমরা এই সূত্রগুলো কিন্তু আগে দেখে এসেছি, বাট সেইগুলো জাস্ট এখন লিমিট বসানো আছে। নির্দিষ্ট মানে কি, যে আমরা সেই জিনিসগুলোকে লিমিট বসিয়ে দিচ্ছি, ফিক্স করে দিচ্ছি যে এত রেঞ্জ থেকে এত, মানে এই রেঞ্জের ভিতরে আমাকে যোগজীকরণটা করা লাগবে। ঠিক আছে। সো দেখো প্রথম দেখো শর্টকাট সূত্র ও সাধারণ সূত্রের প্রয়োগ আমরা দুইটা সূত্রের মাধ্যমে করতে পারি। সো খেয়াল করো, প্রথমটা দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন পি অফ এফ পি প্রাইম পি ডিপি। খেয়াল করো, আমি লিমিটটা একটু পরেই বসাই। আমি তোমাদের বারবার বলছিলাম, তোমাদের মনে পড়ে কিনা জানি না, কোন একটা ফাংশন ইন্টিগ্রেশন, কোন একটা ফাংশন অন্তরীকরণ, কোন একটা ফাংশন ইন্টিগ্রেশন, কোন একটা ফাংশন অন্তরীকরণ, কোন একটা ফাংশন হলে সেই ফাংশন স্কোয়ার বাই হচ্ছে 2। এটা হচ্ছে উত্তর। তার মানে ইন্টিগ্রেশন কোন একটা ফাংশন, সেই ফাংশনের অন্তরীকরণ যদি পাশাপাশি থাকে তাহলে আমরা বলি সেই ফাংশন স্কোয়ার বাই হচ্ছে 2। ওকে, তাহলে এখানেও একই রকমভাবে বলা হচ্ছে যে কোনো একটা ফাংশন, সেই ফাংশনের অন্তরীকরণ পরে গুণ আকারে আছে, তাহলে উত্তর হবে ফাংশন স্কোয়ার বাই হচ্ছে 2। এখন এই জিনিসটা কীভাবে লেখা যায়, যে হাফ এফ অফ পি তার স্কোয়ার। এখন খেয়াল করো, আমাদের এখানে লিমিট দেওয়া রয়েছে কি 0 to x। 0 to x মানে কত? 0 to x মানে এটাকে লেখা যায়, এই জিনিসটাকে লেখা যায় 0 to x মানে কি লেখা যায় হাফ, এই এক্সটা পি এর এখানে বসাও, এটা তো বসাতে পারো নাকি, এখানে স্কোয়ার হবে, মাইনাস এখানে 0 বসাও, এখানে স্কোয়ার হবে, এই যে এটা হবে উত্তর। ঠিক আছে। সো আমরা একটু দেখিয়ে দেখো, এই যে এটা উত্তর, এই দেখো হাফ এফ অফ এক্স স্কোয়ার মাইনাস এফ অফ 0 তার স্কোয়ার, সি নম্বর অ্যান্সার। ওকে, সো এবার আমরা পরের কোশ্চেনটা যদি দেখি, দেখো খেয়াল করো, বলা হচ্ছে 0 থেকে π/2 √1 প্লাস সাইন থিটা ডি থিটা এর মান আসলে এক্স্যাক্টলি কত। সো খেয়াল করো, আমরা এটা কিভাবে করতে পারি। আমাদের এখানে যদি এরকম থাকে, আমি তোমাদের দুইটা জিনিস শেখাই দিব। খেয়াল করো, প্রথমত যদি এরকম থাকে যে 1 প্লাস সাইন 2 থিটা, যদি এরকম থাকে তুমি চেষ্টা করবে 1টাকে এমনভাবে ভাঙানোর, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটাকে এভাবে ভাঙালা, 1 মানে এটা লেখা যায়, আর এটা মানে কি লেখা যায় 2 সাইন থিটা ইন্টু কজ থিটা। সো এটাকে কীভাবে লেখা যায় দেখো, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি এ চিন্তা করি 2ab বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মেট হলে কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। এখন এই জায়গাটাতে বলা হচ্ছে কি যে সাইন 2 থিটা না বলে দেওয়া হচ্ছে সাইন থিটা। খেয়াল করো, যখন এখানে 2 থিটা আছে তখন তুমি ভাঙাচ্ছ 1 থিটা, সাইন স্কোয়ার থিটা 2 থিটা থাকার কারণে শুধুমাত্র 1 থিটা, 2 থিটা আছে এখানে 1 থিটা, তাহলে এখানে 1 থিটা তুমি এইটাকে ভাঙাবা হাফ, মানে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কজ স্কোয়ার থিটা বাই 2, আর এই জায়গাটাতে সাইন থিটা হবে নাকি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ত্রিকোণমিতিক সূত্র তোমরা করবা, ঠিক আছে। দেখেছো শর্টকাট, মানে যদি শর্ট সিলেবাসে হয় ঝামেলা কোথায়, তোমরা ত্রিকোণমিতি বাদ দিয়ে দিয়েছো, কিন্তু ত্রিকোণমিতি ছাড়া তুমি যোগজীকরণ করতে পারবে না, তাহলে লাভ হলো কি বাদ দিয়ে। তাহলে খেয়াল করো, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 তার স্কোয়ার। ওকে, তাহলে এই দুইটা ভ্যালু তুমি মনে রাখবা, যে 1 প্লাস সাইন 2 থিটা থাকলে এরকম একটা ভ্যালু আসে, আর যদি 1 প্লাস সাইন থিটা থাকে তাহলে এরকম একটা ভ্যালু আসে। তাহলে এখন আমাদের এই জায়গাটাতে যেটা দেওয়া রয়েছে যে রুট ওভার, এখানে দেখো ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, আর লিমিটটা পরে বসাবো আমি, লিমিট নিয়ে আমার ঝামেলা নাই, 1 প্লাস সাইন থিটা ডি থিটা, ফাইন। সো খেয়াল করো 1 প্লাস সাইন থিটার ভ্যালু কত, এই যে এটা, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা বসাই দিই, সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 তার স্কোয়ার ইন্টু ডি থিটা। তাহলে খেয়াল করো
এই স্কোয়ার আর রুটটা উঠে যায়, তাহলে থাকে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 ডি থিটা। তাহলে এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন সাইন থিটা বাই 2 ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কস থিটা বাই 2 ডি থিটা। ভেঙে নিলাম আর কি, জাস্ট ভেঙে নিলাম, ওকে। অথবা না ভাঙলেও হতো আর কি, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে করলাম। তো এখানে দেখো সাইন থিটা, আমি শুধুমাত্র সাইন থিটা করতাম, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, তার মানে আসতো মাইনাস কস থিটা। তাহলে এখানে হবে কস মাইনাস কস থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2, কিন্তু এটা তো থিটা বাই 2 না, এটাকে থিটা ধরে নিয়েছি, মানে এটাকে থিটা বাই 2কে আমি থিটা ধরে নিয়েছি। তাহলে এটাকে অন্তরীকরণ করলে হবে হাফ, সেই হাফটা অন্তরীকরণের জন্য গুণ হয়, যোগদীকরণের জন্য ভাগ হয়। সো যদি এখানে যদি ভাগ হয়ে যায় তার মানে শুধুমাত্র -2 সামনে পড়বে না। সিম্পল জিনিস ভাই এখানে এসব। এখানে দেখো তারপর একই রকমভাবে আমরা করতে পারি 2 সাইন থিটা বাই 2 হবে এখানে। এখন আমাদের যে লিমিটটা দেওয়া আছে সেটা একটু বসাই দিই। দেওয়া আছে কত, 0 থেকে π/2। এবার লিমিটটা এখানে বসাবা, বসে কত হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। যে π/2 বসালে কত হয় একটু বসাবা, এখানে π/2 বসালে কত হয়, আর 0 বসালে তো 0 হয়ে যাবে না, তার মানে এখানে π/2 বসাবো, এখানে π/2 বসালে ম্যাথ শেষ। দেন আমরা এবার এই কোশ্চেনটা দেখি। যখন বলা হচ্ছে এর ভ্যালু 0 থেকে বড়, তখন আমাদের এর মান কত হবে। একদম সহজ ম্যাথ দিয়েছে, দেখো পরের ম্যাথটা দেওয়া রয়েছে এরকম, ইন্টিগ্রেশন 1/x dx, তার মানে কি মূলত এই দেখো এরকম রয়েছে dx/x, dx/x মানে কত ln x, এটা মানে কত ln x। এখন দেওয়া রয়েছে 2a আর এখানে দেওয়া রয়েছে a স্কোয়ার। জাস্ট কি করতে হবে ভাই, এখানে ln মানে log হিসেবে ইউজ করতে পারো, এই জিনিসটাকে তুমি ln হিসেবে, এই ln মানে লেখা যায় মূলত কি জানো, ln মানে লেখা যায় log e ভিত্তিক x, log 10 ভিত্তিক না, 10 ভিত্তিক না, log e ভিত্তিক। এখানে হবে 2a আর এখানে হবে a স্কোয়ার। এখন x এর এখানে ভ্যালুগুলো বসাও, তাহলে log e এখানে হবে তোমার a স্কোয়ার মাইনাস log e এখানে হবে 2a। তাহলে আমি এখানে লিখতে পারি জিনিসটা এরকম যে log e a স্কোয়ার বাই হচ্ছে 2a, কারণ তোমরা জানো যে log যদি মানে ভাগ আকারে থাকে সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে লেখা যায় log e a/2, log e a/2, এই যে এ নম্বর অ্যান্সার। সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ, ওকে। সো এবার আমরা কেস 2 দেখি, প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ নাম হয়তো অনেকে শুনছো, সো আমরা একটু দেখি অ্যান্টি ডেরিভেটিভ প্রতি অন্তরজ। সো ম্যাথটা একটু খেয়াল করো, এখানে দেওয়া রয়েছে কি, এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া রয়েছে আমাদের, এখানে দেওয়া রয়েছে এ প্রাইম এক্স, মানে ডাবল প্রাইম এক্স বের করা লাগবে। এ প্রাইম এক্স মানে কি খেয়াল করো, ছোট একটা টিপস শেখাই দিই। ধরো কোন একটা ফাংশন দেওয়া রয়েছে তোমার কাছে, সে ফর এক্সাম্পল এফ অফ এক্স, আর এটা মানে তোমাদের দেওয়া রয়েছে, তোমার কাছে দেওয়া রয়েছে যে এফ, ধরো কোন একটা ফাংশন প্রতি অন্তরজ কখন সমান, প্রতি অন্তরজ তখনই সমান হবে আমি যখন বলবো যে কোন একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হবে, অর্থাৎ অন্তরীকরণযোগ্য কোন একটা ফাংশন, সেই ফাংশনটা যদি এই ফাংশনের সমান হয় তখন আমরা বলতে পারি। খেয়াল করো, আমরা যখন বলবো যে এফ অফ এক্স একটা ফাংশন আর সেই ফাংশনের প্রাইম এক্স মানে বোঝাই dx এফ অফ এক্স। খেয়াল করো, এই এফ প্রাইম এক্স মানে কি, মানে হচ্ছে এই ফাংশনকে এফ অফ এক্সকে আমি একবার অন্তরীকরণ করেছি, তার মানে একবার অন্তরীকরণ করলে এমন হয় না, তার মানে কোন একটা ফাংশন আছে সেই ফাংশনটা একবার অন্তরীকরণযোগ্য ফাংশনের সমান। সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে খেয়াল করো, এখানে ঘটনাটা ঘটে তোমার, এটাকে লেখা যায় কি d/dx, এটাকে লেখা যায় এফ অফ এক্স, রাইট, কারণ এটাকে একবার অন্তরীকরণ করলে এটাই আসে। সেবার আমি কি করব, এটাকে এখানে নিয়ে আসবো, তাহলে এফ অফ এক্স আর এখানে dx থাকে হচ্ছে d এফ অফ এক্স, মানে এইটাকে আমি এখানে গুণ করে দিলাম। এবার আমি কি করব, এই ডিটাকে আমি এই পাশে নিয়ে আসলে হয়ে যায় ডি ইনভার্স, এই ডি পাশে নিয়ে আসলে হয় ডি ইনভার্স। আমি প্রথম লেকচারে বলেছিলাম যে ডি ইনভার্স এর মানে বোঝায় আসলে ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন মানে বোঝায় অন্তরীকরণের উল্টো, আর অন্তরীকরণ মানে হচ্ছে যোগদীকরণের উল্টো। আমি যদি শুধু ডি লিখতাম তাহলে এটা বোঝাতো ইন্টিগ্রেশন ইনভার্স। তার মানে এই যে অন্তরীকরণ ইনভার্স আছে, মানে এটা বোঝাই
যোগজীকরণ। কাজে আমি এই জিনিসটাকে সরিয়ে এখানে ডেফিনেটলি এই জিনিসটা লিখতে পারি। দ্যাট মিনস এর সাথে প্লাস সি দিতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্টি ডেরিভেটিভের ফর্মুলা। ঠিক আছে, তাহলে কোনো বইতে তোমার এখানে ছোটো হাতের এফ দেওয়া রয়েছে, বড় হাতের এফ দেওয়া রয়েছে, ডাজেন্ট ফ্যাক্ট, তুমি জাস্ট বুঝতে পারলে হলো। তাহলে খেয়াল করো এখানে দেওয়া রয়েছে এফ অফ এক্স, আর এখানে দেওয়া রয়েছে, খেয়াল করো কী দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে এফ অফ এক্স ইন্টিগ্রেশন লন টি, আর এখানে দেওয়া রয়েছে তোমার ডিটি। সো আমরা লিমিটটা একটু পরে বসাই, লিমিট নিয়ে আমাদের ঝামেলা না। আমাদের এখানে বলা হচ্ছে যে এফ প্রাইম টি বের করতে, এফ প্রাইম এক্স বের করতে। তার মানে এই জিনিসটাকে আমি কি করব, এই জিনিসটাকে আমি একবার অন্তরীকরণ করব। তার মানে খেয়াল করো এই জিনিসটাকে কখন অন্তরীকরণ করা যাবে, এই জিনিসটাকে কখন অন্তরীকরণ করা যাবে, যখন আমি এরকম বলবো যে এই ফাংশনটাকে আমি একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি। তার মানে এখানে আমি ডি বাই ডি এক্স নিয়েছি, তখন এইটা মানে লেখা যাবে যে এফ প্রাইম এক্স, এটা তখন লেখা যাবে এফ প্রাইম এক্স লেখা যাবে ইকুয়াল, খেয়াল করো ইকুয়াল এখন এই জায়গাটা আমি যেহেতু বাম সাইডে এটা নিয়েছি, তার মানে ডান সাইডে আমাদের এটা নিতে হবে যে ডি বাই ডি এক্স, বা শুধুমাত্র তুমি ডি নাও, ঠিক আছে, এক্স বাদ দাও, শুধুমাত্র ডি দ্বারা অন্তরীকরণ বোঝায়, সেটা আমি প্রথম ক্লাসে ভালোভাবে বোঝাইছি। তার মানে এখানে শুধুমাত্র ডি হলো লন ইন্টিগ্রেশন লন টি ডিটি। এখন একটু ভালো করে বোঝো যে এইটা মানে আমি এটা নিচে লিখতে পারছি, আর এই যে এই দুইটা জিনিস আছে তোমরা জানো, আমি একটু আগেই বললাম যে ডি মানে হচ্ছে এটা ইনভার্স, আর এটা মানে হচ্ছে ডি ইনভার্স, অর্থাৎ একে অপরের উল্টো। কাজেই এইটার এইটা পরস্পর পাশাপাশি থাকা মানে কি, ডি মানে কি, ডি মানে হচ্ছে ইন্টিগ্রেশন ইনভার্স। তাহলে ইন্টিগ্রেশন ইনভার্স আর ইন্টিগ্রেশন পাশাপাশি থাকলে কী হবে, 1 হয়ে যাবে, কারণ তোমরা জানো যে এক্স ইনভার্স আর এক্স ইকুয়াল টু হয় হচ্ছে 1। কাজে এখানে ওই সিস্টেমটা আসলে হচ্ছে, রাইট। আর এইটা যখন উঠে যাবে তখন কি আর এই ডিটি লেখার দরকার আছে ভাই? কারণ ডিটি কখন লিখি আমরা, যখন ইন্টিগ্রেশন করি চলকের সাপেক্ষে, তখনই তো করি। তাহলে উত্তর হয়ে গেছে। এখন আমাদের লিমিট কি বলছিল, লিমিট বলছিল 1 থেকে এক্স, তাহলে 1 থেকে এক্স। তাহলে খেয়াল করো এখানে লন এক্স মাইনাস লন 1, সো লন 1 এর মান কত, 0, তাহলে উত্তর হবে শুধুমাত্র লন এক্স স্কোয়ার আছে বি নম্বর অ্যান্সার। আই গেস তোমরা ক্লিয়ার। এখন করলাম কি, উভয় পক্ষকে আমি অন্তরীকরণ নিলাম, আর অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন পাশাপাশি থাকলে উঠে যায়, আর এইটা যখন উঠে যায় তখন ডিটির কোনো ভ্যালু থাকে না, কাজে যে পার্টটা থাকে সেটাই হয় উত্তর। লিমিট বসাই দিয়েছি, ম্যাথ শেষ। ওকে, সো আমরা এখন কেস 3 দেখি, সাইন ইনভার্স ও ট্যান ইনভার্সের সূত্রের প্রয়োগ। খেয়াল করো কি বলা হচ্ছে এখানে, তাও রয়েছে যে 1/2x - x স্কোয়ার, এটা আমাদের এখানে দেওয়া রয়েছে। সো আমি তোমাদের যেটা শেখাতে চাই সেটা একটু খেয়াল করো যে এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি। ম্যাথগুলো হয়তো তোমরা করেছো একাডেমিকে। ইন্টিগ্রেশন dx, আমি লিমিটটা পরে বসাবো, 2x - x স্কোয়ার। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথমে কাজ করবা যে এক্স স্কোয়ার টার্মটা আগে নিয়ে আসবা। সো এক্স স্কোয়ার টার্মটা আগে নিয়ে আসলে কী করতে হবে, এখান থেকে মাইনাসটা কমন নেওয়া যায়। আমি এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x। সো ইন্টিগ্রেশন dx বাই, খেয়াল করো, মাইনাসটার মতো এখানে বসাই দাও, পরে এটা উঠে যাবে না। সো এখানে তুমি কি করবা, এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 1 লেখা যায় না, দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট। সো এখন এই 1টা বেশি লিখেছো তাই বিয়োগ করে দিলাম, সো এটা করলাম। তাহলে এটা মানে লেখা যায় ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার মাইনাস, এখানে হবে x - 1 তার হোল স্কোয়ার, আর -1 হবে না এখানে। ওকে, এবার এখানে নিয়ে চলে আসি জিনিসটাকে, খেয়াল করো, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার, এই 1কে গুণ করে দাও, 1 গুণ করলে এখানে পজিটিভ 1 হবে না, আর এর সাথে গুণ করলে হবে না, এটা হবে না। একটা কাজ করো, এটাকে স্কোয়ার করো, হ্যাঁ, এটাকে স্কোয়ার করলে তো 1ই হয়। সো তুমি একটা সূত্র জানো যে dx বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এর মানে হচ্ছে সাইন ইনভার্স x/a। খেয়াল করো এই পুরো পার্টটাকে যদি আমি এখন x চিন্তা করি, তাহলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে সূত্র অনুসারে আমাদের হবে সাইন ইনভার্স x/a, x মানে কত, x - 1, x/a মানে কত, 1 প্লাস c। উত্তর হয়ে গেছে সাইন ইনভার্স x - 1 প্লাস c। ওকে,
তাহলে এখন এটাকে লিমিট বসাতে হবে। সো লিমিট তো বসাতে পারবো নাকি, লিমিট যখন বসাবো তখন এই সি থাকে না, লিমিট কত 0 থেকে 1। সো এখানে 1 বসাবো, সাইন ইনভার্স 1 মাইনাস 1 মাইনাস সাইন ইনভার্স 0 মাইনাস 1, তার মানে এখানে মেবি এখানে শূন্য হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস সাইন ইনভার্স 1, 1 মানে কত সাইন ইনভার্স 90 ডিগ্রি, সাইন ইনভার্স 90 ডিগ্রি, এখানে সাইন 1 মানে কত, 1 মানে হচ্ছে সাইন ইনভার্স সাইন π/2, আর সাইন ইনভার্স সাইনাস কাটা যায় তো থাকে হচ্ছে π/2, অ্যান্সার π/2। এবার আমরা পরের কোশ্চেনটা একটু দেখি, খেয়াল করো পরের কোশ্চেনটা, খেয়াল করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা করে দেবো না, আমি একই রকমভাবে এটা তোমার হোমওয়ার্ক করবো এটা, ওকে আমি আর করে দিচ্ছি না এটা, ওকে খেয়াল করো। এবার আমি তোমাদের একটা জিনিস শেখাতে চাই, একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন তোমাদের শর্টকাট একটা ফর্মুলা শিখিয়ে দিই, হ্যাঁ দেখো কিভাবে। ইন্টিগ্রেশন তোমরা জানো যে dx বাই a স্কোয়ার প্লাস হচ্ছে x স্কোয়ার, এটা সবাই জানো। এটা সূত্র কি তুমি পড়ো যে ভাইয়া dx এর সহগ যখন 1, x স্কোয়ারের সহগও যখন 1, তখন তুমি বলতেছো যে ভাইয়া এটা উত্তর হবে 1/a tan ইনভার্স x/a প্লাস c, ফাইন, অ্যাপ্রিসিয়েটেড। এখন যদি এই জায়গাটা এমন থাকতো যে এখানে mx স্কোয়ার আছে, তখন কি করতা, তখন কি এই ফর্মুলা হতো? তখন যদি এরকম ফর্মুলা হতো না, তখন তোমার কাজ হবে কি এই ফর্মুলাটাকে এমনভাবে ডিনোট করা, খেয়াল করো এই জিনিসটাকে এরকম লেখা যায় না, √m(x) তার হোল স্কোয়ার, মানে মূলত এইটাকে আমরা এখন x চিন্তা করে নিব, মানে যা থাকবে x এর সাথে কোনো সহগ যদি থাকে তাহলে সেটাকে আমরা টোটালি এই ফর্মেটে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখো এই ফর্মেট কিন্তু লেখা যায় m কে স্কোয়ার করলে √m কে স্কোয়ার করলে m, এটাকে করলে এটা হয়। সো এখন এটা হচ্ছে a স্কোয়ার, এটা x স্কোয়ার চিন্তা করি, তাহলে সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x/a, x মানে কত, x মানে এটা, a মানে কত এটা, কিন্তু ভাইয়া এটা কি x, আমি তো এটাকে x ধরে নিয়েছি জোর করে, এটা কি x, ওইটা তো x না, তাহলে এইটাকে অন্তরীকরণ করলে, এটাকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কত হবে না, √mটা বাইরে নিয়ে আসো, x কে অন্তরীকরণ করলে কত হয় 1, তাহলে শুধুমাত্র √m হবে না, এই অন্তরীকরণ এই মানে এই √mটা অন্তরীকরণের জন্য গুণ হয় আর যোগজীকরণের জন্য ভাগ হয়ে যায়, দ্যাটস ইট, ম্যাথ হয়ে গেছে প্লাস সি। তাহলে এখন এই যে এই ম্যাথটা আমরা এখন করতে পারবো কিনা খেয়াল করো, আমাদের এখানে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন 1 + 3x² dx। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে ভাইয়া এই জিনিসটাকে ওই ফর্মেটে নিয়ে আসা, তার মানে এখানে √3x তার হোল স্কোয়ার, ওই ফর্মেটে নিয়ে চলে আসলাম। এখন সূত্র কি, সূত্র হচ্ছে এটাকে আমি যদি 1 স্কোয়ার করি তাহলে 1/a, a মানে এটা, tan ইনভার্স x/a, x মানে কোনটা এটা, a মানে কত এটা, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে হবে √3, এই দেখো ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে। এখন যেহেতু এটা লিমিট বের করতে বলছে, সো কি করবা, লিমিটটা সুন্দর করে বসিয়ে দিলেই ম্যাথ শেষ, 0 to 1। সো 1/√3 tan ইনভার্স √3, x এর ভ্যালু 1 বসিয়ে দাও, 1 থাকলে, আর এখানে শূন্য হয়ে যায় পরেরটা, রাইট, tan ইনভার্স শূন্য হয়ে যায় এখানে, ওকে। সো এই পার্টটা থাকে না, শুধু এটা থাকে। সো 1/√3 tan ইনভার্স √3 ভ্যালু কত, 1/√3 1√3, মানে 60 ডিগ্রি ভ্যালু হবে, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু হবে, রাইট। তো π/, কত 60 ডিগ্রি মানে কত, π/3, সো π/3√3, এই যে বি নম্বর অ্যান্সার। একই রকমভাবে ভাই এটা কি করতে পারবা, শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে সাইন ইনভার্স x/a, কিন্তু ওটা তো x না, তাহলে ওইটাকে আবার অন্তরীকরণ করলে যেটা হবে ওই ফর্মেটে নিয়ে আসতে পারবা, ডেফিনেটলি পারবা। দেখো খেয়াল করো, যদি এরকম থাকে ইন্টিগ্রেশন dx বাই √a² - x², এর মানে তুমি জানো যে সাইন ইনভার্স x/a। এখন আমি এই জায়গাটা যদি আমি m দিয়ে দিই তাহলে এটাকে কি করতে হবে, √m(x) তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এখানে কি করতে হবে না, সাইন ইনভার্স √m(x/a), কিন্তু এটা তো x না, তাহলে এটাকে অন্তরীকরণ করলে হবে এই যে এটা ভাগ হয়ে যাবে, দ্যাটস ইট। একই রকমভাবে তুমি এটা করবে, তাহলে এখানে করলে কত হবে না ভাই, 1/√1 মাইনাস √3x তার হোল স্কোয়ার, তাহলে উত্তর হবে তোমার সাইন ইনভার্স x/a, কিন্তু এটা তো x না, তাহলে এই যে উত্তর হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই যে অ্যান্সার হয়ে গেছে, এটাকে জাস্ট লিমিট বসাবা, লিমিট বসালে ম্যাথ শেষ।
এবার আমরা এখন টাইপ 2 দেখি। দেখো এখানে লিখেছি প্রতিস্থাপনের মাধ্যমে নির্দিষ্ট যোগজ। তো আমরা এটা কিন্তু অলরেডি দেখেছি যে অনির্দিষ্ট যোগজীকরণের জন্য প্রতিস্থাপনের মাধ্যমে কিভাবে ম্যাথ করতে হয়। সো একই জিনিস আমরা প্রতিস্থাপনের মাধ্যমে করব। সো তার মানে জাস্ট আগের সিস্টেমটাই এখন জাস্ট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই লিমিটটা বসাতে হবে। সো আমরা এই ফর্মুলাটা আবার একটু ফিরে যাই। দেখো শর্টকাটের সূত্রটা আমরা 1 একটু দেখি, খেয়াল করো। আমি তোমাদের যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম, আমি বলছিলাম যে নিচে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের অন্তরীকরণ যদি আমাদের উপরে থাকে, হ্যাঁ এটা আমি তোমাদের করাইছি যে নিচে কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনটার অন্তরীকরণ কোথায় আছে? উপরে আছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমি বলবো হচ্ছে যে উত্তর হবে লন ইন্টু নিচেরটা, লন ইন্টু নিচেরটা, লন ইন্টু নিচেরটা। এটা আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে এই জিনিসটা বলেছিলাম, তোমাদের তো মনে আছে যে নিচে একটা ফাংশন আছে, সেই ফাংশনটার অন্তরীকরণ যদি উপরে কখনো থাকে তাহলে উত্তর হবে লন ইন্টু নিচের ফাংশনটা, ঠিক আছে? তাহলে যদি আমাদের লিমিট থাকে, যে আমাদের লিমিট ধরো দেওয়া রয়েছে এখানে, যেমন দেওয়া রয়েছে 0 থেকে 1। সো একই জিনিস আমরা কি করবো, জাস্ট 0 থেকে 1 বসিয়ে দিলে আমাদের এই কনস্ট্যান্টটা লাগে না। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে আমরা এখন এই ম্যাথটা একটু করে ফেলি। দেখো আমাদের এখানে ম্যাথটা যে দেওয়া রয়েছে সেটা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে 0 থেকে 1, তারপরে এখানে আমাদের এখানে দেওয়া রয়েছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর উপরে হচ্ছে এক্স ডিএক্স। খেয়াল করো এই জায়গাটা একটু লক্ষ্য করো যে আমরা নিচের যে ফাংশনটা আছে সেইটাকে কিন্তু আমরা অন্তরীকরণ করতে পারি। কিভাবে? তুমি এটা কিভাবে বুঝবা, আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। যদি নিচে আমাদের চলকের পাওয়ার স্কোয়ার থাকে আর উপরে যদি একটা এক্স মানে কম থাকে, এখানে ধরো এক্স কিউ আছে উপরে এক্স স্কোয়ার আছে, কিংবা এখানে এক্স স্কোয়ার আছে উপরে এক্স আছে, বা এখানে এক্স 4 আছে উপরে এক্স কিউ আছে, যদি উপরে পাওয়ার 1 কম হয়ে থাকে তাহলে আমরা তখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কিভাবে? খেয়াল করো যে নিচে যে ফাংশনটা আছে আমরা লিমিটটাকে বাদ দিয়ে দিই, আমরা লিমিট নিয়ে কাজ করবো না, লিমিট আমি পরে বসাবো, এটা নিয়ে ঝামেলা নাই। খেয়াল করো নিচে যে ফাংশনটা আছে সেটা আমি বসিয়ে দিলাম। এখন এটার অন্তরীকরণ করি, তো 2কে অন্তরীকরণ করলে হবে 0, আর মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে মাইনাস 2x। খেয়াল করো এই মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে কি মাইনাস 2x, কিন্তু আমার এখানে আছে শুধুমাত্র x, তাহলে আমি এখানে মাইনাস 2 বেশি লিখেছি না, তাই আমাদের এখানে মাইনাস হাফ নিতে হবে। যাতে করে কি হবে দেখো যে আমাদের এই 2 কাটা যাবে, এই 2 কাটা যাবে, এই 2 কেটে দেয়, আর এই 2 যখন কেটে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো বাইরে মাইনাস হাফ নিলেই কিন্তু আমাদের এই পুরো জিনিসটা কিন্তু এখন ঠিক আছে, দ্যাট মিনস এখানে ডিএক্স। এখন কিন্তু আমরা এইটুকুর জন্য ফর্মুলা জানি যে মাইনাস হাফ বাদ দিলে এতটুকুর জন্য আমরা কিন্তু একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আমি যদি মাইনাস হাফ রাখি বাইরে, তাহলে এটা হবে লন নিচেরটা, লন নিচেরটা, লন নিচেরটা। এখন আমি তোমাকে যেটা বলছিলাম, আমি যদি এখন লিমিট বসাই দিই এই ম্যাথে যে 0 থেকে 1 আমাদের লিমিট, তাহলে কি করতে হবে? জাস্ট এই লিমিটটা বসিয়ে দিতে হবে 0 থেকে 1, দ্যাটস ইট, ম্যাথ কিন্তু হয়ে গেছে। সো খেয়াল করো মাইনাস হাফ, আর এই জায়গাটাতে আমি যদি এখানে 1 বসাই, এই জায়গাটাতে 1 বসাই, তাহলে 2 মাইনাস 1 তার মানে লন 1। এই জায়গাটা থাকে কত? লন 1 থাকে, মানে এই জায়গাটা তুমি 1 বসাও তাহলে 2 মাইনাস 1 1 থাকে, আর এই জায়গাটা 0 বসাও তাহলে থাকে হচ্ছে লন 2, এরকম কিছু থাকতেছে। এখন আমরা জানি যে লন 1 এর ভ্যালু হবে 0, লন 1 এর ভ্যালু কত? লন 1 এর ভ্যালু হবে 0, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকতেছে আমাদের কি হাফ লন 2। ওকে, সো আমরা দেখি উত্তর কত এক্স্যাক্টলি। এই দেখো হাফ লন 2 মানে হচ্ছে লন মানে লেখা যায় লগ ই। তোমরা কি জানো এটা যে লন ই, লন মানে লেখা যায় লগ ই, অর্থাৎ লগ ই ভিত্তিক যদি থাকে তাহলে আমরা সেটা বলি লন। সো আমাদের উত্তর হবে সি নম্বর। আই গেস আমরা এখন ক্লিয়ার। সো আমরা এখন শর্টকাট ফর্মুলা একটু 2টা দেখি। দেখো আমাদের শর্টকাট ফর্মুলা, এটা আমি তোমাদের করাইছি অনির্দিষ্ট যোগজীকরণ, এবং সেখানে আমি তোমাদের যেটা করাইছিলাম, দেখো আসলে এই ম্যাথগুলো আসলে করার দরকার পড়ে না, আমি করাই দিচ্ছি অলরেডি। দেখো একই ম্যাথ জাস্ট রুট দিয়ে দিয়েছে। আমি তোমাকে বলেছিলাম যে নিচে যদি কোনো একটা ফাংশন থাকে আর সেই ফাংশনের অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে আমরা এই সূত্রটা দেখলাম মাত্রই। এখন আমার কথা হচ্ছে যদি এই সেম ম্যাথই আমি যদি এখন এখানে রুট দিয়ে দিই, অর্থাৎ রুটের ভিতর কোনো একটা ফাংশন আছে, সেই ফাংশনের অন্তরীকরণ উপরে আছে, অর্থাৎ রুটের ভিতর ফাংশনটার অন্তরীকরণ উপরে আছে। যদি এরকম থাকে আমি তোমাদের বলেছিলাম উত্তরটা হবে 2 ইন্টু নিচে যেটা আছে, হরে যেটা আছে হুবহু সেটা বসিয়ে দিবা, অর্থাৎ রুট ওভার এফ অফ এক্স। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর।
ঠিক আছে, তো আমরা এখন লিমিটটা বাদ দিলে আমরা এরকম পাই। এখন লিমিটটা বসালে কি হবে, জাস্ট এই ফাংশনের লিমিট বসাতে হবে আর কিচ্ছু না। সে আমাদের এখানে দেওয়া রয়েছে কি 0 থেকে 1, সো আমি এখানে কি করব 0 থেকে 1, দ্যাটস ইট, আর কিচ্ছু করা লাগবে না এক্সট্রা। ঠিক আছে, এই দেখো উত্তর হয়ে গেছে। সো আমরা এই একই ম্যাথ যেহেতু আমরা একটু আগে করলাম, আমার ভাবে নতুনভাবে দেখানোর প্রয়োজন পড়বে না। খেয়াল করো, আমাদের এখানে দেওয়া রয়েছে √1 - x², আর এখানে আছে x dx। আমি লিমিটটা একটু পরেই বসাই। তো দেখো এই ফাংশনটা যেটা রয়েছে, এই ফাংশনটার অন্তরীকরণ যদি আমি করি উপরে, তাহলে এক্স্যাক্টলি কত হয়, 1 - x² এর অন্তরীকরণ করলে 1 কে করলে 0, আর -x² কে করলে হবে -2x, মাইনাস কি হবে, মাইনাস আসলে 2x। এখন খেয়াল করো, আমি কিন্তু এখানে -2 বেশি লিখে ফেলেছি। সো -2 বেশি লেখার কারণে আমার বাইরে কত নিতে হবে, বাইরে নিতে হবে -1/2। তারপরে এখানে কি হবে dx। এখন বাইরে যখন হাফ হবে আমার, সো বাইরে -1/2 হওয়ার পরে দেখো এখানে, তাহলে আমার এই পুরো জিনিসটা কিন্তু এখন সূত্র জানি। দেখো আমাদের এই ফর্মুলাটা কিন্তু এখন শিখেছি। সো আমরা কি করব, জাস্ট আমরা এই ফর্মুলাটা বসাই দিব 2 × নিচেরটা, 2 × কি, 2 × নিচেরটা, 2 × নিচেরটা করলে আমাদের এরকম কিছু আসতেছে, অর্থাৎ জিনিসটা আসতেছে এমন -√1 - x²। এখন আমাদের যে লিমিটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 0 থেকে 1। সো আমরা একটু মাইনাসটা বাইরে নিয়ে আসে 0 থেকে 1 বসাই দিব, বসালে আসলে হয়ে গেল, রাইট। সো এটা তো সিম্পল ক্যালকুলেশন হয়ে গিয়ে, যেটা সবারই পারা উচিত। সো আমরা একটু দেখি, তাহলে মাইনাসটা বাইরে রাখি, মাইনাসটা বাইরে রাখার ফলে এই 1টা এখানে বসাও, উত্তর 1 -1, উত্তর -1 নাকি উত্তর কত, আমাদের 1 আছে, রাইট। সো সবই তো মেবি ঠিক আছে। ও উত্তর হবে কত, শুধু 1 মেবি, কারণ এখানে দেখো বসাও, এখানে 1টা এখানে বসালে হবে 0, মাইনাস এখানে বসালে হবে এটা। সো উত্তর হবে 1। ক্যালকুলেশন করবো জাস্ট, কিচ্ছু না। এবার সাধারণ সূত্র ও শর্টকাট সূত্রের যোগজ আমরা একটু দেখি। দেখো এই ম্যাথগুলো কি করার দরকার হবে, আমি করাবো না ম্যাথগুলো, দেখো এগুলো তুমি পারবা কিভাবে, আমি তোমাকে দেখাই দিই। এই ম্যাথগুলো তোমাদের আগে করাইছি। দেখো এই পুরোটাকে z ধরে নিবা, এটাকে z ধরলে 1 এটা পাবা। আমি একটা দেখাই দিব, বাকি সব তোমরা করবা। আচ্ছা এটা অনেকবার আসছে, আমি এটাই করে দিই, ঠিক আছে। ওকে দেখো খেয়াল করো, আমি এটা 2 নিয়মে করে দেব, তোমার যেটা মন চায় তুমি সেটাই করবা, সমস্যা নাই। ওকে খেয়াল করো, আমরা যদি এই ম্যাথটা দেখি, 0 থেকে 1 sin ইনভার্স x √1 - x² dx। তো আমি তোমাকে বলেছিলাম ইন্টিগ্রেশন কোন একটা ফাংশন, অন্তরীকরণ কোন একটা ফাংশন, ইন্টিগ্রেশন করার পরে ওই ফাংশনের অন্তরীকরণ যদি থাকে, তাহলে আমি বলছিলাম সেই ফাংশন ²/2। তাহলে এখানে খেয়াল করো, আমি যে জিনিসটাকে ধরলে অপরটার অন্তরীকরণ পাওয়া যায়, সে ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই, 0 থেকে 1 sin ইনভার্স x, আর এখানে হচ্ছে 1/√1 - x² dx। খেয়াল করো, আমি তোমাকে বলেছিলাম যে ইন্টিগ্রেশন কোন একটা ফাংশন আর সেই ফাংশনের অন্তরীকরণ যদি আমাদের পরে থাকে, তাহলে আমাদের উত্তর হয় ফাংশন ²/2, রাইট। তাহলে এখানে উত্তর হবে কি, এখানে উত্তর হবে sin ইনভার্স x²/2, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন লিমিট যেহেতু বলেছে, তাহলে আমাদের লিমিটটা বসাতে হবে 0 থেকে 1। সো এখন যদি এখানে 1 বসাই তাহলে কত হয়, আমরা জানি যে sin 90 ডিগ্রি ভ্যালু হবে 1। সো তাহলে এখানে হবে কত, 90 ডিগ্রি স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এখানে 0 বসালে পুরোটা 0 হয়ে যায়, সো থাকে না। তাহলে এইটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর কত, π²/4 × 1/2। তাহলে উত্তর হচ্ছে π²8। এই যে π²8, 3 নম্বর অ্যান্সার। সো এই ধরনের ম্যাথ কিন্তু আমি অনেকবার করাইছি, নতুন করে করানোর কিছু নাই। এখন ইন জেনারেল যে ফর্মুলা আমি শর্টকাট মাধ্যমে দেখালাম, এখন সাধারণ সূত্র বলতে কি বোঝাচ্ছি সেটা একটু দেখাই। দেখো খেয়াল করো, যে আমি এইটাকে কোনটাকে জেড ধরলে আমি অপরটা পাবো, এটা আমাকে বুঝতে হবে। দেখো আমি কিন্তু সাইন ইনভার্সকে জেড ধরলে আমি কিন্তু আর একটা ফাংশন আছে সেটা কিন্তু আমি পাবো, এই যে সাইন ইনভার্স এক্স আছে। সো dz বাই হচ্ছে dx, এটাকে করলে পাবো 1/√1 - x²। সো dz ইকুয়াল টু হচ্ছে dx √1 - x²। ওকে, তাহলে খেয়াল করো যে dx √1 - x² মানে কত, 0 থেকে 1 থাকলো, আমি লিমিটটা পরেই বসাই, লিমিট নিয়ে ঝামেলা নাই। দেখো dx হচ্ছে √1 - x², এর মানে হচ্ছে dz, আর sin ইনভার্স x কে আমি ধরে নিচ্ছি z, ঠিক আছে। তাহলে
এখন এখানে যদি লিমিট বসাতে হয় তাহলে এই এক্স এর লিমিটকে এখানে বসাও জেডে কনভার্ট করবা, অথবা তুমি পুরো ম্যাথ করে জেডের ভ্যালু এক্স বসানোর পরে মানে এক্সে কনভার্ট করার পরে তারপরে এই লিমিটটা বসাতে পারো। এটা কিন্তু এক্স এর লিমিট। এখন তুমি যদি এক্স এর লিমিট বসাতে চাও তোমাকে পুরো ক্যালকুলেশন করে জেডের ভ্যালু বসানোর পরে এই লিমিটটা বসাতে হবে। আর তুমি যদি জেডে কনভার্ট করতে চাও তাহলে এই লিমিটটা জেডের কনভার্ট করার পরে এখানে বসা দিতে পারো, বাট আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আমি পুরো ম্যাথটা করবো আগে। জেড স্কোয়ার বাই 2 0 থেকে 1 বসাতে পারবো না কারণ এটা এক্স এর লিমিট। এবার আমি জেড এর ভ্যালুটা বসাই দিই। জেড এর ভ্যালুটা কি সাইন ইনভার্স এক্স বাই হচ্ছে 2, হ্যাঁ জেড এর ভ্যালু এটা, তাহলে এখানে স্কোয়ার বাই হচ্ছে 2। এইবার তুমি এবার এক্স এর ভ্যালু বসাতে পারো যেহেতু আমি এক্সে কনভার্ট করেছি। আর এখানে কিন্তু জেড আছে, তাই জেডে কনভার্ট করতে হলে কি করতে হতো যে এই ভ্যালুটা এক্সে বসাবা, বসানোর পরে যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই তাহলে জেডের ভ্যালু হবে 0, আর যখন 1 বসাবো তখন হতো π/2, ঠিক আছে। অর্থাৎ এখানে বসালে 0 থেকে π/2 বসানো লাগবে। অথবা তুমি যদি এক্সে কনভার্ট করতে চাও তাহলে এই ভ্যালুটা বসা দিলে ম্যাথ শেষ। আলটিমেটলি উত্তর একই হবে না, π²/8। একই রকমভাবে তোমার এখানে কাজ হবে কি দেখো, তুমি যদি ln x + 1 কে z ধরে নাও তাহলে তুমি কিন্তু 1/1 + x তুমি পেয়ে যাবা। সিমিলার স্টেপে তুমি করে ফেলবা, ঠিক আছে। আমি আর দেখাবো না, এই ধরনের ম্যাথ অনেক করাইছি। একই রকমভাবে দেখো কজের যে ফর্মুলাটা এই জায়গাটা হয়তো একটু ভুল আছে, এই জায়গাটা একটু ভুল আছে, হ্যাঁ এই জায়গাটা মেবি -√−1/x² আছে, এই জায়গাটা ভুল আছে, এই জায়গাটা ঠিক করে নিও ম্যাথটা, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গাটাতে একই রকম ম্যাথ করতে হবে। কিভাবে করবা তুমি, যে 1 + log x কে তুমি যদি z ধরে নাও তাহলে কিন্তু ম্যাথ ফিনিশ। দেখো 1 + log x কে z ধরলে আমরা 1/x পাবো, দ্যাট মিনস এখান থেকে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি, হ্যাঁ। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা তোমরা করবা। একই রকমভাবে এটাও ম্যাথে একটু মিস্টেক আছে, তোমার মূল বই থেকে কালেক্ট করতে পারো। তারপরে এই যে এটাকে তুমি যদি জেড ধরো তাহলে ম্যাথ হয়ে যাবে। এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের করাইছি আমি, সো আমি এটা আর করাবো না, ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে ln এর শর্টকাট সূত্র। সো ln এর এখানে দুইটা ম্যাথই একই রকম। সো আমি তোমাদের ইন জেনারেল একটা সূত্র লিখে দিব এবং তোমরা দেখো এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যে কোনো ম্যাথ আসলে করতে পারো। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন যদি এমন থাকে ln x dx। সো এটা মানে আসলে বোঝায় যে আমাদের এখানে যে ln x-টা আছে, এই ln x-টা আমি এখানে নিয়ে নিব। এইবার আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে একটা x আমি এখানে গুণ করব আর একটা x আমি বিয়োগ করব, অ্যান্সার হয়ে গেছে। এখন এটা সবসময় যে ln x-ই থাকবে বিষয়টা এরকম না। আমরা একটা সাধারণ একটা ফর্মুলা লিখি, ln ধরো এখানে mx, ঠিক আছে, dx। খেয়াল করো আমি এখানে লিখলাম কি, এখানে লিখলাম ln mx, ln কি mx, অর্থাৎ x এর জায়গায় আমি এখন mx বসাইছি। সো এইটার উত্তর হবে কি জানো, এটার উত্তর হবে এই পুরো যে জিনিসটা আছে তুমি সেই জিনিসটা এখানে বসাই দাও আগে, ln হচ্ছে mx। এবার আমাদের কাজ হবে একটা x গুণ করা, একটা x গুণ করা আর একটা x বিয়োগ করা প্লাস c। অ্যান্সার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেছে। একটা x গুণ করবো, একটা x বিয়োগ করবো। সে ফর এক্সাম্পল আমি তোমাকে এভাবে বলতে পারি যে ইন্টিগ্রেশন ln 3x dx। সো এটা তুমি কিভাবে করবা, আমি যেটা বলছি যে ln 3x-টা তুমি বসাই দাও, একটা x গুণ করবা, একটা x বিয়োগ করবা, অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি কখনো আমাদের লিমিট দেওয়া থাকে তাহলে সিটা এখানে থাকবে না, দ্যাটস ইট, সিম্পল হিসেব। যদি এরকম থাকে যে 0 থেকে x তাহলে আমরা কি করব, এইটা লিমিট বসাবো 0 থেকে, এই যে 0 থেকে 1, সো 0 থেকে 1 বসাই দিলাম। সো আমরা যদি এই ম্যাথে দেখি, দেখো এটা কিন্তু আমি করলাম যে ln x ইন্টিগ্রেশন ln x। সো আমরা এটা করব কি যে x ln x - x, সো লিমিটটা বসিয়ে দিলাম। সো এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করলে ম্যাথটা ফিনিশ। সো 1টা এখানে বসাও, তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে ln 1 মাইনাস এখানে বসাও গেল মাইনাস, এবার 0 বসাও, এখানে x এর এখানে 0, তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে, -0। তাহলে খেয়াল করো এই জায়গাটাতে আমরা জানি যে ln 1 এর ভ্যালু হবে 0, কাজে উত্তর হবে -1। সো -1 কই আছে, -1-ই তো উত্তর হয়। এখানে মনে হয় অপশনে ভুল আছে, মানে লিমিটে ভুল আছে, হ্যাঁ আমার মনে হয় এই জায়গাটাতে লিমিটে ভুল আছে। আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের উত্তরটা দেখো ln 1 এর ভ্যালু 0, সব ওকে আছে, -1-ই হওয়া উচিত। এখানে লিমিটটা হয়তো ভুল আছে, তুমি একটু কারেকশন করে নিতে পারো। মেবি এই কোশ্চেনটা মনে হয় ঠিক আছে, হ্যাঁ আমরা একটু দেখি। দেখো এই জায়গাটাতে ln x এর জায়গায় যদি এমন থাকে যে log e ভিত্তিক x যদি থাকে তাও একই জিনিস, কারণ আমরা জানি যে log e এর মানে আসলে ln হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটার লিমিট ভুল আছে, আমি শিওর, ড্যাম শিওর, কারণ এখানে মাইনাস হচ্ছে উত্তর, ঠিক আছে, যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি। সো আমরা একই রকম ম্যাথ যদি পরেরটা দেখি, দেখো
আমাদের পরেরটা লিমিট দেওয়া রয়েছে, এই জায়গাটা 1 দেওয়া রয়েছে আর এই জায়গাটা ই দেওয়া রয়েছে। সো একই রকম ম্যাথ, জাস্ট আমরা লিমিটটা এখানে চেঞ্জ করি, এখানে 1 এখানে ই। তাহলে খেয়াল করো আলটিমেটলি কি হচ্ছে এখানে, আমাদের এই ইটা তুমি এখানে বসাও ই, আর এখানে হবে লন ই মাইনাস এক্সের এখানে ই বসাও, এবার বিয়োগ 1টা এখানে বসাও 1 ইন্টু লন 1 মাইনাস 1। এবার খেয়াল করো আমরা ই লন ইর ভ্যালু মানে জানি হচ্ছে 1, লন ই মানে কত 1 মাইনাস ই মাইনাস লন 1 মাইনাস 1। এবার একটু খেয়াল করো এই জায়গাটা ই মাইনাস ই আছে, তার মানে আসলে এখানে হবে 0 মাইনাস এখানে লন 1 এর ভ্যালু হবে 0 আর এখানে আছে -1। সো উত্তর হচ্ছে +1, ঠিক আছে, +1। সো উত্তর কত, এই দেখো এটা হবে উত্তর, ঠিক আছে। এই জায়গাটাও 1 মেবি উত্তর হবে, তো এই জায়গাটাও মনে হয় তোমার অপশনটা একটু উল্টায় পাল্টা দিয়েছে মেবি, ঠিক আছে। ওকে, সো এবার আমরা পরের টাইপটা দেখি। দেখো পরের টাইপে বলা হচ্ছে সাইন ও কজের সূত্র, এবং কেস 1 আমি এখানে লিখেছি সাইন এবং সাইনের ফাংশন যদি থাকে, অর্থাৎ সাইন সাইন যদি একসাথে থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে আসলে সূত্রটা কি হয় আমরা সেটা একটু দেখব। খেয়াল করো শর্টকাটটা বেশ গুরুত্বপূর্ণ, আমি যদি তোমাদের একটু দেখাই দিই। খেয়াল করো যে আমরা এটা কিভাবে করতে পারি। আমি তোমাদের একটা শর্টকাট ফর্মুলা লিখে দিব, একটু লেখো। 0 থেকে π/2, মাথায় রাখবা সবসময় 0 থেকে π/2 থেকে বিষয়টা এরকম না, মানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের ভিতরে পার্থক্য π/2। যদি এমন থাকে যে নিচে ধরো দেওয়া রয়েছে π/2 আর উপরে দেওয়া রয়েছে পাই, তাহলে এই পাই থেকে তুমি যদি π/2 বিয়োগ করো তাহলে তুমি কিন্তু এখানে π/2 পাবা না। আবার এটা বিয়োগ করো, আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট 0, তার মানে পার্থক্য হচ্ছে π/2। সো পার্থক্য যদি π/2 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি এমন থাকে সাইন এখানে ধরো জোড় এক্স আছে, সাইন জোড় এক্স, আর এই জায়গাটাতে যদি সাইন জোড় এক্স থাকে, খেয়াল করো সাইন জোড় এক্স ডিএক্স, তাহলে উত্তর হয় 0, ঠিক আছে। বাট এই ধরনের কোশ্চেন আমি এখনও পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে আসতে দেখি নাই, সো আমি ওই ম্যাথটা করাবো না। আমি দেখাবো সাইন জোড় এক্স ইন্টু সাইন বিজোড় এক্স, সাইন জোড় এক্স ইন্টু যদি সাইন বিজোড় এক্স থাকে, সাইন জোড় এক্স ইন্টু সাইন বিজোড় এক্স যদি থাকে তাহলে উত্তর হবে আমাদের নিচেই এখানে জোড় প্লাস বিজোড় হবে, এই জায়গাটা জোড় প্লাস বিজোড় হবে, ঠিক আছে। আর এই জায়গাটা হবে, এই জায়গাটাতে হবে জোড়, ঠিক আছে। সাইন জোড়ে সাইন যদি সাইনের ক্ষেত্রে করি নিচেই সবসময় জোড় প্লাস বিজোড়, সাইনের ক্ষেত্রে করলে উপরে জোড় হয়। আর যদি এই সেম ফর্মুলা আমি যদি কজের জন্য অ্যাপ্লাই করতাম তাহলে জোড় প্লাস বিজোড়, উপরে হতো আসলে বিজোড়, ঠিক আছে। এটাই হচ্ছে মেন পার্থক্য। এখন আমরা এই ম্যাথটা কীভাবে করতে পারি, আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে খেয়াল করো, আমাদের এখানে দেওয়া রয়েছে 0 থেকে π/3। তো দেখো আমি এখানে বলছিলাম π/2 থাকলে ম্যাথটা করা যায়, বাট যেহেতু π/3 রয়েছে সো আমরা এই জিনিসটাকে একটু কনভার্ট করে নিব। খেয়াল করো সাইন 2x, সাইন 2x মানে কি সাইন জোড় এক্স ইন্টু, এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র সাইন এক্স, সাইন এক্স মানে কি সাইন 1 ইন্টু এক্স ডিএক্স। জিনিসটা এমন না, খেয়াল করো তো সাইন জোড় এক্স আর সাইন বিজোড় এক্স, আর এখানে দেওয়া রয়েছে π/3। সো আমরা এই জিনিসটাকে কীভাবে কনভার্ট করতে পারি, এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। খেয়াল করো এই যে π/3 রয়েছে এই জায়গাটাতে আমি একটা কাজ করব, আমাদের এখানে দেওয়া রয়েছে কি 0 থেকে π/3। সো আমি এই জায়গাটা π/2 করে নিলাম, কি করলাম 2 করলাম, 2 করার পরে আমি এই জায়গাটা 2 দিলাম, সরি এখন এই জায়গাটা 2 দিলাম, এই জায়গাটা 3 দিলাম। খেয়াল করো তো এটা করা যায় না, মানে π/2 গুণ 2/3, খেয়াল করো তো এটা কাটাকাটি করলে কত হয়, যে এই 2 কাটা যায় তাহলে থাকে হচ্ছে π/3, তাই থাকে না। মানে আমি বলতেছি এরকম যে π/3 তোমার কাছে আছে, এই জিনিসটাকে আমি এরকম করবো যে আমি π/2 তে কনভার্ট করব। π/2 তে কনভার্ট করলে আমাদের এখানে 2 রয়েছে, তাহলে উপরে 2 নিলে 2 কাটা যায়, তাহলে নিচে জাস্ট 3 বসা দিলে হয়ে যায়। তার মানে এই π/3 কে মূলত এরকম করে লেখা যায়। তাহলে আমি কি করলাম, জাস্ট দেখো যে π/3 জায়গায় π/2টা আমি কনভার্ট করলাম, সামনে জাস্ট কি করব 2/3 নিলাম, তাহলে কিন্তু আমি এই জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি এই ফরম্যাটে। সো যদি কখনো π/2 না থাকে তুমি এভাবে অ্যাপ্লাই করতে পারো। মাইন্ডেড সামনে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা আপার লিমিটের সাথে গুণ হিসেবে যোগজীকরণে লেখা যায়, যে ভ্যালুটা সামনে লিখবো এই ভ্যালুটা লোয়ার লিমিটের সাথে না আপার লিমিটের সাথে গুণ হিসেবে লেখা যায়। এই জিনিসটা মাথার ভিতর ঢুকায় রাখো, ঠিক আছে। তাহলে দেখো এখন কিন্তু এই যে এতটুকুর জন্য কিন্তু আমি একটা ফর্মুলা জানি, সেটা কি যে সাইন জোড় এক্স, এখানে আছে সাইন জোড় এক্স আর এই একটা সাইন বেজোড় এক্স আছে, তাহলে উত্তর হবে কত, দেখো
এতটুকুর জন্য আমি সব ফর্মুলা জানি। আর সামনে যে 2/3 আছে 2/3টা তুমি এখানে বসায় দাও, দেওয়ার পরে এবার খেয়াল করো যে জোড় প্লাস বিজোড় মানে 2 + 1 আর উপরে হবে জোড়, তার মানে এখানে হচ্ছে 2। তার মানে এখানে খেয়াল করো 4/3 × 9 4/9 হবে উত্তর। কিন্তু এই জায়গাটা দেখো একটু ভিন্নভাবে দেওয়া রয়েছে। সো আমরা অপশনে কিভাবে দেখে বুঝতে পারবো যে কোনটা আসলে উত্তর? খেয়াল করো, আমি তোমাদের একটা শর্ট টিপস শেখাই দিই। আমি বলতেছি যে 4/9 হচ্ছে উত্তর। তো 4/9 এই জিনিসটার মানে কি আসলে? এর মানে হচ্ছে উপরে ছোট নিচে বড়। উপরে ছোট নিচে বড় মানে কি? সেটা একের থেকে ছোট। এখন কত ছোট খেয়াল করো, আমি যদি এই জিনিসটাকে এরকম লিখতাম যে 4/8, তার মানে আমি বলতে পারতাম এটা হচ্ছে হাফ, রাইট? ভালো করে বোঝো, এটা মানে আমি কি লিখতে পারতাম? হাফ। এইবার তার মানে কি এটা মানে হচ্ছে কত? 0.5, পয়েন্ট কত? 5। ওকে, আমি যখন 9 এর জায়গায় 8 লিখছি তখন আমি কত পাচ্ছি? 0.5। তার মানে দেখো এইটার সাথে এই পাশে কোনো একটা ফাংশন ধরো দিলাম এখানে x, বা আমি এখানে x দিলাম, সে এটা সমান x ধরে নিলাম। খেয়াল করো এইটার সাথে এইটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, কাজে নিচে যত বড় হবে x তত ছোট হবে। নিচে যদি আমি এখানে ছোট লিখেছি, এইটা ছোট নাকি এইটা ছোট? এইটা ছোট। এইটা ছোট হওয়ার কারণে আমি এই পাশে বড় পাবো, রাইট? আমি বলতেছি এরকম যে 4/9 = x। আবার যদি বলি 4/10 = x, তার মানে কোনটা বড়? এইটা বড় নাকি এইটা বড়? দেখো খেয়াল করো, আমাদের নিচে যদি বড় হয় তাহলে এক্সটা ছোট হবে, কারণ এইটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা যদি ছোট হয় তাহলে এটা বড় হবে। তাহলে এখানে রয়েছে 8, তাহলে যা পাবো যদি 9 হয় এটা বড় রয়েছে, আমরা ছোট পাবো। তার মানে আমাদের এই জায়গাটা 0.5 এর থেকে কম হবে। 0.5 এর থেকে কম হবে মানে কি? 0.44 বা 0.4 বা 0.43, মানে 0.5 এর থেকে কম হবে, এইটুকু আমি বুঝতে পারছি। এবার আমরা একটু খেয়াল করি যে 0.5 এর থেকে কম হবে এরকম অপশন কোথায় আছে। খেয়াল করো, এখানে দেখো দেওয়া রয়েছে √3। √3 মানে তো বোঝো নাকি ভাই? √3 মানে 1.73। √3 মানে কত? আর এটা যদি না বুঝতে পারো, তুমি জানো √4 মানে কত? √4 মানে হচ্ছে 2। তাহলে √3, তাহলে 2 থেকে কম, তাহলে 1.73। কাজেই এর কাছাকাছি কখনো যাচ্ছে না। এবার যদি আমি এই অপশনে দেখি একটু খেয়াল করি, দেখো এই অপশনটা 1/4 মানে কত? 0.25। এই অপশনের কাছাকাছিও যাচ্ছে না। এবার একটু খেয়াল করো এই জায়গাটা একটু খেয়াল করি, √3/2। √3/2 মানে কত? √3 মানে কত? √3 মানে হচ্ছে তোমার √3 মানে হচ্ছে তোমার 1.73। 1.73/2 এটা মনে হয় উত্তর হতে পারে। তারপরেও আমরা এবার একটু এটা দেখি যে √3/4। √3 মানে কত? √3 মানে হচ্ছে 1.73/4। এবার একটু খেয়াল করো, আমি দেখব যে এখানে দেখো 4 আছে, তার ডবল কি? তার ডাবল হচ্ছে 8। তাহলে ডাবলের থেকেও বেশি হচ্ছে এখানে, মানে এখানে 4 আছে তার ডাবলের থেকেও বেশি। 4 মানে 4-এর ডাবল কি? 8। 8-এর থেকেও বেশি 1, সেটা হচ্ছে উত্তর আমি বলছি। তাহলে 1.73 এর ডাবল কত? 1.73 এর ডাবল কত আমাকে বলো একটু? 1.73 এর ডাবল কত? 1.73 তুমি যদি হিসাব না করতে পারো, আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। দেখো আমি বলতেছি যে √3 মানে হচ্ছে তোমার হচ্ছে 1.73। তাহলে দেখো এর ডাবল হচ্ছে কত? এর ডাবল তুমি জানো 1.5 মানে কত? 1.5 গুণ 2 মানে হচ্ছে 3 হয়। 1.5 গুণ 2 মানে কত? 1.5 গুণ 2 মানে হচ্ছে 3 হয়। কিন্তু তাহলে এখানে রয়েছে 1.73, তাহলে কি 3 এর থেকে বেশি? তার মানে নিচে যদি 3 এর থেকে বেশি হয় তাহলে আমি বলবো না সেটা উত্তর। তার মানে ডেফিনেটলি এটা হবে উত্তর, অর্থাৎ √3/4 হবে উত্তর। তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা 0.44 মেবি, এটা ক্যালকুলেশন করলে মেবি 0.43 এরকম হয়, কাছাকাছি হবে। ক্যালকুলেশন করে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, করে দেখবে। এবার আমরা কেস 2 দেখি। আচ্ছা, কেস 2 করার আগে আমি তোমাদের আরেকটা জিনিস একটু বলতে চাই, একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমি তোমাদের এখানে যে সূত্রটা লিখে দিলাম, এখানে দেখো অনেক এখানে করে ফেললাম আমরা ম্যাথটা। খেয়াল করো এই যে এখানে আমি তোমাদের সাইনের জন্য লিখেছিলাম জিনিসটা, তো এই সেম জিনিস আমি যদি এখন কজ লিখি তাহলে কি হবে জানো তোমরা? যদি আমি এই জায়গাটা কজ লিখতাম তাহলে কি ঘটনা ঘটতো? খেয়াল করো, এই সাইনের জায়গায় যদি আমি এরকম লিখতাম যে কস জোড় এক্স, আর এখানে বলতাম যে কস বিজোড় এক্স, তাহলে উত্তর হতো যে নিচে জোড় প্লাস বিজোড়, কিন্তু উপরে হতো বিজোড়। তাহলে একই ম্যাথ
একই যে ম্যাথটা করলাম সাইন 2x আর সাইন x, তুমি ওইটা করবা cos 2x ইন্টু cos x দিয়ে করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করবা সেম সিস্টেম, শুধুমাত্র উপরে আমাদের বেজোড় ভ্যালুটা বসবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার আমরা কেস 2 দেখবো, যেখানে সাইন এবং cos মিক্স থাকবে, সেই ধরনের ম্যাথ আমরা আসলে কিভাবে করতে পারি সেটা একটু খেয়াল করো, যে যদি আমাদের সাইন এবং cos যদি মিক্স থাকে তাহলে আসলে কিভাবে করব। খেয়াল করো, সাইন এবং cos যদি মিক্স থাকে তাহলে জোড় বিজোড়ের ব্যাপারটা এখানে আসবে না। এখানে যে কাজটা করতে হবে, যে ধরো 0 থেকে π/2 আছে, মাথায় রাখবা এখানে কিন্তু অবশ্যই লিমিট থাকা লাগবে, পার্থক্য π/2। এখন এই জায়গাটা আমি যদি এরকম বলি যে সাইন wx, আর এখানে যদি বলি আমাদের এখানে ধরো দেওয়া আছে cos ধরো mx, ঠিক আছে, ইন্টু dx। খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া রয়েছে, আমাদের এখানে দেওয়া রয়েছে সাইনের দেওয়া রয়েছে w, সাইনের এখানে দেওয়া রয়েছে wx, আর cos-এর এখানে দেওয়া রয়েছে mx। যদি এরকম থাকে ভালো করে বোঝো, এটা জোড় কিংবা এটা বিজোড় আই ডোন্ট নো, এটা জোড় হতে পারে কিংবা এটা বেজোড় হতে পারে, এটা জোড় হতে পারে কিংবা বেজোড় হতে পারে। সাইন এবং cos মিক্সার থাকলে আমাদের এই ক্ষেত্রে মানে কোনটা জোড় কোনটা বিজোড় এটা দেখার বিষয় নয়, আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে সাইনের এখানে যেটা আছে সেটা নিব, cos-এর এখানে যেটা আছে সেটা নিব, আর উপরে যে কাজটা করব সেটা হচ্ছে সাইন এবং cos-এর ভিতরে সাইনের মধ্যে যেটা আছে সেটা নেব, সাইনের কোণ নিব আমরা। উপরে কি করব, উপরে হচ্ছে আমরা উপরে হচ্ছে সাইনের সহগ নিব, কোণের সহগ, সাইনের কোণের সহগ, ঠিক আছে, এটা মাথায় রাখবা, সাইনের কোণের সহগ। সাইন এবং cos মিক্স থাকলে এই কাজটা হবে, মাইন্ড ইট, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এখন আমরা এই ম্যাথটা আসলে কিভাবে করতে পারি, খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া রয়েছে, একটু খেয়াল করো, আমাদের এখানে দেওয়া রয়েছে 0 থেকে π/4, আর এখানে দেওয়া রয়েছে sin x ইন্টু cos x আর হচ্ছে dx। এখানে উত্তর কত হবে তাহলে খেয়াল করো ভাই, আমি তোমাকে বারবারই বলছি আমি এখানে লিখি ম্যাথটা নাই, খেয়াল করো এই জায়গাটা আমার কি বলা হচ্ছে, যে w এখানে দেওয়া রয়েছে 1x, আর m এর এখানে দেওয়া রয়েছে 1x। এখন এখানে দেওয়া রয়েছে π/4, সো আমরা এই ম্যাথটা আসলে কিভাবে করব, রাইট। সো খেয়াল করো এই জায়গাটাতে আমরা জানি যে π/4 কে আমরা π/2 তে কনভার্ট করে নিতে হবে, সো π/2 যদি আমি কনভার্ট করি, এই 2টা এখানে আছে তাহলে 2টা উপরে লিখব, তাহলে নিচেই 4 লিখব। খেয়াল করো এই 2 কাটাকাটি দেয় তাহলে π/4 থাকে, তাহলে এখন এই জায়গাটা আমি যদি π/2 লিখি, π/2 লিখে ফেলি, তাহলে আমার সামনে থাকবে সেটা 2/4, দ্যাট মিনস এখানে হাফ থাকবে, 2/4 মানে কত, হাফ না, সো হাফ থাকবে। সো খেয়াল করো এইবার কিন্তু আমি এতটুকুর জন্য ফর্মুলা কিন্তু জানি, সো খেয়াল করো এটা হচ্ছে হাফ ইন্টু জোড় প্লাস বিজোড়, জোড় মানে কত, জোড় বিজোড় না, সরি জোড় বিজোড় না, এটা হচ্ছে w, এটা হচ্ছে m, তাহলে w প্লাস m, আর সাইনের সহগ নিতে হবে। যদি এখানে কাকতালীয়ভাবে সবগুলো মিলে গেছে, বাট এই যাদের 2 হতো তাহলে এদের 2 লিখতাম, এদের 3 হলে এদের 3 লিখতাম, ঠিক আছে। তাহলে এখন উত্তর কত হচ্ছে 1, আর 1 হচ্ছে এখানে 2, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4, তাহলে 1/4 কোথায় আছে দেখো, এই দেখো ডি নাম্বার হবে অ্যান্সার, ওকে। সো আই গেস তোমরা এখন ক্লিয়ার। নেক্সট আমরা কেস 3 দেখবো, সেখানেও সাইন ও কজের ফাংশন বাট একটু ভিন্নভাবে রয়েছে। সো আমরা এই ম্যাথগুলো আসলে কিভাবে করতে পারি সেটা একটু দেখবো। দেখো সাইন ও কজের ফাংশন যদি থাকে তাহলে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি সেটা একটু দেখার বিষয়। তো খেয়াল করো আমরা এটা আসলে কিভাবে করব, আমি তোমাদের একটা শর্টকাট ফর্মুলা লিখে দিব, অ্যান্ড এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যে কোনো ম্যাথ আসলে সহজে করতে পারবা। খেয়াল করো সূত্রটা কি, যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 1 প্লাস হচ্ছে ধরো দেওয়া রয়েছে cos x পাওয়ার হচ্ছে n ইন্টু এখানে দেওয়া রয়েছে সাইনের পাওয়ার ধরো 1 ইন্টু x dx। খেয়াল করো এই জায়গাটা সাইন থাকতে পারতো, এই জায়গাটা সাইন থাকলে এই জায়গাটা cos থাকতো, আর এই জায়গাটা cos থাকলে এই জায়গাটা সাইন থাকতো, একটার পাওয়ার n আর একটার পাওয়ার 1 যদি এরকম থাকে তাহলে মাথায় রাখবা এটা আমাদের উত্তর হবে এরকম, যে প্রথমে তোমার কাজ হবে 1 প্লাস 1, ঠিক আছে। তুমি এই কাজটা করবা যে 1 প্রথমে কি করলা, তুমি এই যে 1 আছে 1 এর সাথে তুমি কি করবা 1 যোগ করবা, এখানে পাওয়ার যেটা আছে এইটা যা আছে এইটা, এই দুইটা তুমি যোগ করবা, এই দুইটা যোগ করার পরে কি হবে এখানে n+1। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে তুমি মাইনাস নিবা, মাইনাস দেওয়ার পরে এবার এখানে 1 যেটা আছে 1 এর সাথে এবার তুমি 0 যোগ করবা, এবং শর্টকাট আমি বলে দিই যে তোমার প্রথম কাজ কি হবে, জাস্ট এখানে 1 নিবা, 1 নেওয়ার পরে এখানে এটা হলো ডিভাইডেড বাই হচ্ছে n+1। হ্যাঁ আমি আর একটু ক্লিয়ার করি আসলে জিনিসটা কি আসলে। খেয়াল করো প্রথমে আমাদের এখানে যেটা থাকবে, আমাদের এইটা যেটা থাকবে এখানে বসাবো, ঠিক আছে। এখানে যদি 2 থাকে তাহলে আমরা এখানে 2 বসাবো, এখানে 3 থাকে তাহলে 3 বসাবো, তার সাথে আমরা 1 যোগ করব,
তার সাথে আমরা কি যোগ করব, এক যোগ করব, করার পরে এই যে দুইটা পাওয়ার আছে সেটা যোগ করলাম, মাইনাস এই পাওয়ারটা আমরা আবার এখানে নেব, কিন্তু এখানে 1 আছে, এই জায়গাটা আমরা করবো হচ্ছে 1 + 0, যদি এই জায়গাটা 2 থাকবে তাহলে 2 + 0, 2 + 0, যদি 3 থাকে 3 + 0, দ্যাট মিনস একবার 1 যোগ করবো এবং পরের টাইমে 0 যোগ করবো, এই জন্য আমরা এটা কিছু লিখতেছি না, দ্যাট মিনস এরকম লিখলাম, অর্থাৎ যেইটা থাকবে সেইটা +1 পাওয়ারটা নিব, দ্যাট মিনস এরপরে কী করবো, -0 থাকবে সেইটার পাওয়ার দুইটা, আর পাওয়ার যেটা আছে সেটা এখানে বসা দিলে ম্যাথটা ফিনিশ। সো আমাদের এখানে কি দেওয়া রয়েছে, 1 + cos n এর ভ্যালু দেওয়া রয়েছে 2, রাইট, আর সব কিছু ওকে। তাহলে এখন ম্যাথটা কি, জাস্ট n এর ভ্যালু 2 বসায় দাও, ম্যাথটা ফিনিশ, n এর ভ্যালু 2 বসায় দাও, ম্যাথটা ফিনিশ, এখানে ভ্যালু 2 বসায় দাও, তাহলে হয়ে গেছে। এখানে 2 এর পাওয়ার, এখানে 2 আছে, 2 এর পাওয়ার 3 মানে কত, 8, মাইনাস এখানে 1 আছে, 1 এর পাওয়ার দায় দাও, তাহলে 1 হবে, ডিভাইড বাই হচ্ছে 3, তাহলে উত্তর হচ্ছে 7/3। 7/3 কই আছে দেখো তো, এই দেখো ডি নাম্বার অ্যান্সার। আই গেস তোমরা এখন ক্লিয়ার, রাইট? সো ঢাকা ইউনিভার্সিটি আসছিল এটা 3-4 সালে। এরপরে দেখো আমরা পরের কোয়েশ্চেনটা যদি দেখি, খেয়াল করো, বলা হচ্ছে পরম মান সম্পর্কিত নির্দিষ্ট যোগজ। এই পরম মান দিয়ে তুমি যদি করতে যাও মানে বেশ সময় সাপেক্ষ। সো আমি তোমাদের একটা শর্টকাট সূত্র লিখে দিব, এবং গত বছর আমি বলছিলাম আমার শর্টকাট সাজেশনে আমি বলছিলাম যে পরম মান থেকে আসবে, এবং সত্যই কিন্তু গত বছর দেখো ঢাকা ইউনিভার্সিটি 20-21 সেশনে আসছে। আমি মাত্র 2টা সূত্র কথা বলছিলাম, এবং সেখান থেকে বলছিলাম একটা কনফার্ম হবে, 2টাও আসতে পারে, এবং তার ভিতর থেকে একটা কনফার্ম আসলে আসছে। সো এই বছর তোমাদের স্পেশাল কিছু সাজেশন দেবো, আই বিলিভ দ্যাট যে সেখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো শেষ সময় সাজেশনগুলো দিই, কারণ আমি যদি প্রথমেই সাজেশনগুলো দিয়ে দিই তোমরা সব কিছু পড়া বাদ দিয়ে শুধুমাত্র এই সাজেশনগুলোই পড়বা, এই জন্য আমি এই সাজেশনগুলো শেষে দিই, যাতে তোমরা সবগুলো পড়ো, পরীক্ষার আগে জাস্ট এইগুলো গুরুত্ব দিয়ে যাও, ঠিক আছে? এই কাজটা আমি করি। তা না হলে দেখা যাচ্ছে আমি শুধু সাজেশন দিয়ে দিলাম, তুমি এইগুলোই পড়লা, ঠিক আছে? তো কমন যদি না পাও তখন তুমি আমাকে গালি দিবা, হ্যাঁ? সেই জন্য আমি এই গালির ভিতরে থাকতে চাচ্ছি না, আমি তোমাদের পুরো জিনিসটাকে করাবো, তারপরে শেষ সময় তোমাদের সাজেশন দিয়ে দিব, ওইগুলো পড়ে দেবে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। বাট আগে পড়া আছে সবগুলো পড়ে নিয়েছো, আর এগুলো বেশি হাইলাইট করা থাকবে, এগুলো পড়ে দেবা, ঠিক আছে? সবই পড়ে দেবা, বাট ওইগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। সো আমি ফর্মুলাটা একটু লিখি, দেখো যদি এরকম থাকে ইন্টিগ্রেশন a থেকে b, আর এই জায়গাটা দেওয়া রয়েছে x - c * dx, ঠিক আছে? যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আমাদের উত্তরটা আসলে কেমন হবে খেয়াল করো। আমাদের এখানে আপার লিমিট যেটা আছে সেইটার সাথে আমরা এটা যোগ করব, তার মানে আপার লিমিট কি আছে, b আছে, তার সাথে আমরা যোগ করব কি, মানে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে সেটা, কারণ কনস্ট্যান্টের আগে যদি আমাদের এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস সহ নিব, ফাইন। নেওয়ার পরে এই জিনিসটাকে আমরা স্কোয়ার করব। এবার সূত্রের কি প্লাস, এবার এইটার সাথে এবার আমরা এটা যোগ করব, এটার সাথে আমরা কি করব, এবার এটা যোগ করব, তাহলে এখানে আছে -c সাথে আমরা যোগ করব কি a, ফাইন। এটা কি স্কোয়ার করব, ডিভাইডেড বাই হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে বোঝো কি বললাম, আপার লিমিট প্লাস কনস্ট্যান্ট। এখন এই জায়গাটা যদি প্লাস থাকতো এই জায়গাটা প্লাস নিতাম, এই জায়গাটা মাইনাস হতে মাইনাস নিচ্ছি আমি, ঠিক আছে? অর্থাৎ কনস্ট্যান্টের আগে যা থাকবে সেটা আমাদের নিতে হবে, এখানেও একই রকম প্লাসে করার পরে এই জিনিসটা হলো। এখন খেয়াল করো, আমরা এই ম্যাথটা যদি একটু খেয়াল করি, আমাদের দেওয়া রয়েছে 0 থেকে 2, আর এখানে দেওয়া রয়েছে x - 1 dx, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করতে পারি খেয়াল করো, আমাদের এখানে দেওয়া রয়েছে আপার লিমিটের সাথে আমরা কি করব, এটা যোগ করব, তাহলে 2। এখন খেয়াল করো প্লাস মাইনাসে কিন্তু আলটিমেটলি মাইনাস হয়ে যায়, সো আমরা এত ঝামেলা না করে কিন্তু আমি ডিরেক্ট b - c লিখে দিতে পারি, অর্থাৎ 2 - 1 লেখার পরে স্কোয়ার প্লাস -1 প্লাস 0 তার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। সো খেয়াল করো আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2 - 1, তার মানে 1 স্কোয়ার, -1 স্কোয়ার করলে 1 হয়, সো এখানে 2, তাহলে 2/2, তার মানে উত্তর হচ্ছে 1। সো 1 কোথায় আছে, বি নম্বর অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি, আমরা ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের কোশ্চেনটা দেখব। সো এখানে আমাদের কি দেওয়া রয়েছে 2015 সালের কোশ্চেনে, সেটা একটু দেখি, খেয়াল করো। কোশ্চেনে দেওয়া রয়েছে যে 0 থেকে 10, এবং এখানে দেওয়া রয়েছে x - 5 dx। সো আমরা এটা কিভাবে করতে পারি, একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করো, আপার লিমিট প্লাস এখানে আছে কি -5, তাহলে একবারে এখানে -5 লিখে দিব, -5 তার হচ্ছে স্কোয়ার প্লাস -5 প্লাস 0 -5 প্লাস 0 তার হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত, 2। তাহলে এখানে দেখো 10 - 5 মানে কত, 5কে স্কোয়ার করলে হবে 25, প্লাস এখানে হবে 25 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 50/2, দ্যাট মিনস উত্তর হবে 25।
ক্লিয়ার? তাহলে দেখো উত্তর কত, 25, বি নম্বর হয়ে গেছে। এবার খেয়াল করো, এবার বিশেষ ক্ষেত্র একটা ম্যাথ এখানে লিখেছি যে সেটা হচ্ছে যে তোমার যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট যদি একই হয় তাহলে কি হবে? খেয়াল করো, আমরা এই সেম ম্যাথটা একটু অন্যভাবে করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি এই কনস্ট্যান্টের এখানে 0 হবে, কনস্ট্যান্টের এখানে কত হবে? কনস্ট্যান্টের ভ্যালু হবে 0। তাহলে 0 যদি হয় তাহলে এই 0 রাখা না রাখা সেম কথা, অর্থাৎ আমি এই জিনিসটা উঠাই দিলাম, দেওয়ার পরে শুধুমাত্র মডুলাস এক্স থাকলো, ফাইন। এইবার আমার কাজ দেখো, এবার আমি বলতেছি কি যে আমি বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে নেগেটিভে আর এই জায়গাটা হচ্ছে আমাদের পজিটিভে, ঠিক আছে? এই জায়গাটা নেগেটিভে আর এই জায়গাটা আমাদের পজিটিভে। এখন এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি এই ম্যাথটা একটু খেয়াল করো। এই জায়গাটা পজিটিভে, এই জায়গাটা হচ্ছে নেগেটিভে, ঠিক আছে? নেগেটিভে, এই জায়গাটা পজিটিভে, অর্থাৎ দুইটা একই ভ্যালু, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখন এই জায়গাটা যেহেতু সির ভ্যালু নাই তার মানে এই জায়গাটা আমরা 0 বসাবো, যেহেতু সির ভ্যালু নাই তার মানে 0 বসাবো। আর আপার লিমিট আগে ছিল বি, এখন করে দিচ্ছি হচ্ছে এ ডিভাইডেড বাই 2। তাহলে এখন যদি ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, আমাদের এখানে হবে a স্কোয়ার প্লাস এখানে ক্যালকুলেট করলে এখানে হবে a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2, দ্যাট মিনস 2a স্কোয়ার বাই হচ্ছে 2, দ্যাট মিনস a স্কোয়ার। সো আমরা এটাকে লিখতে পারি a ইন্টু a। তাহলে আলটিমেটলি আমি এখানে কি পাচ্ছি খেয়াল করো তো, আমি এখানে যেটা পাচ্ছি মূলত খেয়াল করো, আমাদের ম্যাথটা আছে এরকম যে লোয়ার লিমিট এ এ ডিএক্স, এরকম টার্মের একটা ম্যাথ আছে। দ্যাট মিনস আমরা একটু খেয়াল করি, দেখো এই টার্মের একটা ম্যাথ আছে যে মাইনাস এ থেকে এ ইন্টিগ্রেশন এ ডিএক্স, তাহলে তার উত্তর পাচ্ছি আমি কিন্তু এ স্কোয়ার, দ্যাট মিনস আমি পাচ্ছি এ ইন্টু এ। তার মানে সহজেই বলতে পারি এটার উত্তর হবে লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট। যেহেতু এটা মানে ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল বোঝাইছো, ক্ষেত্রফল তো আর নেগেটিভ হতে পারে না, কাজে আমরা শুধুমাত্র এই জায়গাটা থেকে পজিটিভ এ নিব আর আপার লিমিট থেকে আমরা পজিটিভ এ নেব, উত্তর হবে এ স্কোয়ার, অর্থাৎ লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট। সো আমরা যদি এই কোশ্চেনটা যদি একটু দেখে খেয়াল করে, এখন আমাদের এখানে কি দেওয়া রয়েছে, আমাদের এখানে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন -1 মডুলাস এক্স ডিএক্স। সো যদি কখনো এই ফর্মেট থাকে শুধুমাত্র মডুলাস ফর্ম, মডুলাস এক্স ফর্ম, সো সেই ক্ষেত্রে আমাদের লোয়ার লিমিট আপার লিমিট যদি একই থাকে তাহলে উত্তর হবে কি লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট, লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট, উত্তর হবে 1। ম্যাথ হয়ে গেছে, 1 সেকেন্ডে উত্তর, 1 সেকেন্ডে। অথবা তুমি যদি এটা অরিজিনাল নেমে করতে যাও এটা 2 মিনিট লেগে যাবে অথবা 1.5 মিনিটের বেশি লাগবে। সো এত সময় নাই, লোয়ার লিমিট আপার লিমিট। এখন এই সেম ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে একটু ঘুরাই পেঁচায় 2019 সালে এই জায়গাটাতে 2 দিছিল, তো এই জায়গাটা যদি 2 দেয় তাহলে উত্তর কত, 2 ইন্টু 2, উত্তর 4। উত্তর কত, 4। আমরা দেখবো সামনে, দেখবো ক্ষেত্রফল নির্ণয় করার সময় দেখবো। গেল। এবার আমরা টাইপ 6 দেখবো যে একটি যোগজীকরণের মানের শর্তে অপর যোগজীকরণ নির্ণয়, অর্থাৎ একটা যোগজীকরণের মান দেওয়া রয়েছে এবং এই শর্তে আমাদের অপর একটা যোগজীকরণের ভ্যালু বের করতে হবে। আমাদের একটা যোগজীকরণের ভ্যালু দেওয়া রয়েছে, এই শর্তে আরেকটা যোগজীকরণের ভ্যালু বের করতে হবে। আমি তোমাদের একটা শর্টকাট টিপস লিখে দেবো, অ্যান্ড আই বিলিভ দ্যাট এই শর্টকাট অ্যাপ্লাই করে তুমি যে কোনো ম্যাথ সহজেই করে ফেলতে পারবো। সেটা কিভাবে দেখো, ম্যাথ দেখবে অ্যান্সার বলবো, জাস্ট 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড উত্তর করতে 1 সেকেন্ড লাগবে। হয়তো অবাক হচ্ছ, আমি দেখাই দিচ্ছি। দেখো অনেকে বলতেছো ভাই কোশ্চেন পড়তে তো 1 সেকেন্ড লাগে, হ্যাঁ কোশ্চেন দেখার সাথে হয়তো উত্তর বলতে পারবা, খেয়াল করো কিভাবে, অথচ এই ম্যাথ করতে গেলে তোমার সময় লাগবে। দেখো আমার বিশেষ আমি তোমাদের একটু বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটি 21 সেশনের জন্য, ঢাকা ইউনিভার্সিটি DU 21 ভর্তি পরীক্ষার জন্য আমার যেটা মনে ডেকে বলতেছে, আমার মন বলতেছে এই টাইপ 6 থেকে আসবে। টাইপ 6 একটু লিখে রাখো, টাইপ 6 হচ্ছে 90% ইম্পর্টেন্ট। আর মনে হচ্ছে এই টাইপ থেকে এক টাইপ থেকে তুমি পাবা এই বছর, অর্থাৎ যেটা মনে হচ্ছে যে টাইপ 6 থেকে তুমি পাবা। সো ভালো করে ফলো করো। দেখো আচ্ছা খেয়াল করো, আমি তোমাদের কিছু সাজেশন দিয়ে দেবো, দিলে হয়তো বা দেখা তোমার পড়াশোনা বাদে শুধু এগুলো পড়বা। সো এটা একটা ঝামেলার আর কি। সো খেয়াল করো যে এরকম থাকে যে কোনো একটা ভ্যালু দেওয়া রয়েছে, সো ফর এক্সাম্পল এই জায়গাটা দেওয়া রয়েছে a ইন্টু বি, আর এই জায়গাটা দেওয়া রয়েছে ধরো f অফ টি ডিটি ইকুয়াল টু ধরো দেওয়া রয়েছে m। এইটা হলে আমাদের ভ্যালু বের করতে হবে c ইন্টু ডি f অফ nx প্লাস c ইকুয়াল dx ইকুয়াল টু হট, dx ইকুয়াল টু হট। খেয়াল করো একটা ভ্যালু দেওয়া রয়েছে, এই যে ভ্যালুটা দেওয়া রয়েছে প্রথম ইন্টিগ্রেশনে যে শর্ত দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার কি t
টি এর সাপেক্ষে, এখানে দেখো টি এর সাপেক্ষে, এখানে এক্স এর সাপেক্ষে, আবার এই জায়গাটা দেখো এখানে এক্স এর সাপেক্ষে, এখানে এক্স এর সাপেক্ষে। নট নেসেসারি সবসময় আমাদের টি এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে থাকে, বিষয়টা এরকম না, এক্স এর সাপেক্ষে থেকে এক্স এর সাপেক্ষেও বের করতে বলতে পারে। জাস্ট আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। যদি এরকম একটা ইন্টিগ্রেশনের ভ্যালু দেওয়া থাকে এম, মানে বলতেছি এটার উত্তর দেওয়া রয়েছে কত, এটার উত্তর দেওয়া রয়েছে তোমার এম, এটার উত্তর দেওয়া রয়েছে কত, এম দেওয়া রয়েছে। এখন এই কন্ডিশনের শর্তে আমাদের এরকম একটা ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে হবে, অর্থাৎ এই জায়গাটা সি থাকতেও পারে নাও থাকতে পারে, তো এইটা আমাদের ইন্টিগ্রেশনে কোনো পরিবর্তন আনবে না। আমাদের উত্তরটা হবে কি জানো, আমাদের উত্তরটা হবে এই যে কন্ডিশনটা দেওয়া রয়েছে না, মানে প্রথম ইন্টিগ্রেশন করার পরে যে উত্তরটা হয়েছে সেইটা তুমি সুন্দর করে বসিয়ে দিবা ডিভাইডেড বাই, এখানে তারপরের কাজটা হবে যে এই যে দ্বিতীয় যেটা বের করতে বলা হচ্ছে তোমার, সেখানে এক্স এর সহগ কত, সেখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ যদি থাকে ফাইন, যদি থাকে তাহলে সেটা বসাবা, আর যদি কোনো কিছু না থাকে তাহলে এন এর ভ্যালু 1, দ্যাটস ইট। তাহলে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেওয়া থাকবে সেইটা ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ, যে ম্যাথটা করতে বলা হবে সেখানে এক্স এর সহগ কত সেইটা যদি ভাগ করে দাও, ম্যাথটা হয়ে গেছে। সো এখন আমরা এই ম্যাথটা আসলে কিভাবে করতে পারি, এখানে দেখো ইন্টিগ্রেশনের উত্তর দেওয়া রয়েছে, প্রথম ইন্টিগ্রেশনের উত্তর দেওয়া রয়েছে 8, প্রথম ইন্টিগ্রেশনের উত্তর দেওয়া রয়েছে 8 ডিভাইডেড বাই আমাদের যে ম্যাথটা করতে বলা হচ্ছে সেখানে এক্স এর সহগ কত 2, এক্স এর সহগ কত 2, তাহলে 8/2 উত্তর হবে 4। এখন আমি বলছি যে এখানে সি থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো পরিবর্তন আনে না, তাহলে উত্তর হবে কত 4, 4 কোথায় আছে, ডি নম্বরে। অ্যান্সার হয়ে গেছে, ওকে। তাহলে এবার আমরা দেখো পরের কোশ্চেনটা যদি একটু খেয়াল করো, আমাদের পরের কোশ্চেনে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 5, ইন্টিগ্রেশনের ভ্যালু দেওয়া রয়েছে 5 ডিভাইড বাই এক্স এর সহগ কত 3, তাহলে উত্তর হবে 5/3, উত্তর হচ্ছে 5/3, 5/3 হচ্ছে সি নম্বরে। এবার সেম কোশ্চেন যদি আমরা একটু খেয়াল করি, পরের যে কোশ্চেনটা দেওয়া রয়েছে বলা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের উত্তর দেওয়া রয়েছে 5, ইন্টিগ্রেশন উত্তর দেওয়া রয়েছে 5, আর এখানে এক্স এর সহগ কত 1, তাহলে উত্তর হবে 5, উত্তর কত 5। সো 5 কোথায় আছে, ডি নম্বরে, উত্তর হয়ে গেছে। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, আর নতুন করে দেখানোর কোনো কিছু দরকার নাই, শর্টকাট অ্যাপ্লাই করে জাস্ট ম্যাথ দেখবা 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। সো দেখা মাত্র কি উত্তর বলা যাচ্ছে 5/1, উত্তর 5 হচ্ছে, আই বিলিভ এটা হচ্ছে। এবার আমরা লাস্ট একটা টাইপ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই অধ্যায় থেকে হয় তোমার রিটেন দেবে, না হয় এমসিকিউ দিবে। গত বছর রিটেন দিয়েছে, সো বিশ্বাস করি এই বছর তুমি একটা এমসিকিউ তুমি কনফার্ম পাবা, এবং আমি আজকে যেটা করাবো সেখান থেকে তুমি একটা এমসিকিউ পাবা। দেখা যায় যে প্রত্যেক বছর এখান থেকে একটা এমসিকিউ থাকেই। সো আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিলাম যে এই টাইপটা করবা, এইটা একটা আসতে পারে, অ্যান্ড এখানে যেটা করবে এটা মাস্ট আসবে। সো দুইটা এমসিকিউর মোটামুটি তোমাদের কনফার্ম দিয়ে দিচ্ছি। এরপরও আরও কিছু ভিতরে কিছু জিনিসপত্র আছে সেখান থেকেও আসতে পারে, আমি তোমাদের সেই জায়গা থেকে বলবো আর কি, ঠিক আছে। ওকে, সো আমরা কেস 1 দেখবো, যোগজীকরণের ক্ষেত্রফলের মৌলিক সূত্রের মাধ্যমে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি। দেখো প্রথম যে টাইপ 1 কেস 1 যেটা বলতেছি, দেখো খেয়াল করো। সো আমরা একটু খেয়াল করি যে আমরা আসলে এটা কিভাবে করতে পারি, যে ক্ষেত্রফলের নয়ের জন্য খেয়াল করো। আমরা যখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের তৈরি হয় কখন জানো, মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের যে ফর্মুলাগুলো, দেখো আমি যদি এরকম 3টা রেখা দিই এবং তোমাকে যদি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তুমি কিন্তু বের করতে পারবা, কিংবা আমি যদি এরকম বলি তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। বাট আমি যদি এরকম একটা কথা বলতাম যে এরকম একটা রেখা আছে, এই যে এরকম একটা রেখা আছে, আর এরকম দুইটা খাড়া রেখা, কিন্তু এই যে এখানে যে রেখাটা আছে এই রেখাটা মুছে দিয়ে যদি এরকম দিয়ে দিতাম, ঠিক আছে, অর্থাৎ একটা আঁকা বাঁকা কক্ষপথ বা বক্ররেখা দিয়ে দিলাম আমি। এখন আমি বলতেছি যে তুমি এই অঞ্চলের ক্ষেত্রফল বের করো, এখন কিন্তু তুমি সহজে বের করতে পারবা না। অর্থাৎ বক্ররেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলের জন্য, এই ক্ষেত্রফল বের করার জন্য ইন্টিগ্রেশনের সূচনাটা হয়, বুঝছো। সো তাহলে খেয়াল করো, আমি বলতেছি যে এই পয়েন্টটা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এক্স অক্ষের উপরে কিন্তু এই জিনিসটা অবস্থিত, এবং বলতেছি এই অঞ্চলের ক্ষেত্রফল কতটুকু জায়গা জুড়ে এটা আছে, এটার পরিমাণ তোমাকে বের করতে হবে। সো তুমি কিভাবে বের করবা খেয়াল করো। এই পয়েন্টটা আমি বলতেছি হচ্ছে এ, তাহলে এক্স অক্ষে কোটি শূন্য থাকে, আর এই অঞ্চলটাকে বলবো B0। এখন আমি যদি কখনো খেয়াল করো, আমি যদি বলি যে তুমি 2 0 বের করো, তো তুমি বলো ভাইয়া 2 0, তো ভাইয়া আমি এই জায়গাটা ধরতে পারি, এই জায়গাটা 2 0। এখন আমি যদি বলি ভাইয়া x = ভুজ, অর্থাৎ x = এটা, এর মানে বোঝায় x অক্ষের উপর লম্ব রেখা, অর্থাৎ x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ,
ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স সমান এ, দ্যাট মিনস এখানে এক্স ইকুয়াল টু 2 হয়েছে। তার মানে আমি যখন এই রেখার কথা চিন্তা করব, এই রেখাটার কথা চিন্তা করব, তখন এটা আসলে বোঝায় এক্স ইকুয়াল টু এ, আর এই রেখার কথা চিন্তা করব তখন এক্স ইকুয়াল টু ভুজ, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু বি হবে এটা। এখন আমাদের ইন্টিগ্রেশন তাহলে করা লাগতেছে কি, আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে এই এ থেকে বি এর ভিতরে, এ থেকে কিসের ভিতরে, এ থেকে এই পয়েন্টের ভিতরে। সো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে এমন যে ইন্টিগ্রেশন আমি এ এবং বি এর ভিতরে করব, যেহেতু আমি এখানে এক্স লিখছি তার মানে এটা হবে ডিএক্স, দ্যাট মিনস এক্স অক্ষের উপরে ইন্টিগ্রেশন করছি মানে কি এটা এক্স এর ভ্যালু। আর যখন এটা হবে তার মানে যেহেতু এটা এখানে আমাদের এক্স এর ফাংশন হবে, দ্যাট মিনস এফ অফ এক্স। এটা নতুন একটা নাম কি আমি এটাকে সুন্দরভাবে লিখতে পারি যে এই জায়গাটাতে আমাদের কি x1 এর ভ্যালু আছে, আমি যদি এটাকে x1 ডিফাইন করি আর এটাকে যদি x2 ডিফাইন করি, দ্যাট মিনস এই জায়গাটা আমাদের x1 এর ভ্যালু আছে আর এই জায়গাটাতে আমাদের x2 এর ভ্যালু আছে, এই জায়গাটা আছে dx। আর আমরা জানি নর্মালি আমরা fx কে কি ধরে নিই, কোনো একটা ফাংশন প্রকাশ করার জন্য y ধরে নিই। সো fx মানে আসলে কি y। সো যদি কখনো আমাদের x অক্ষের উপরে অবস্থিত হয় তার মানে আমাদের যে ফরম্যাটটা আছে ফরম্যাটটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো আই গেস তোমরা এখন ক্লিয়ার। এবার আমি তোমাদের আরেকটা জিনিস একটু বোঝাতে চাই, খেয়াল করো, এই সূত্রটা মাথায় রাখবা, ওকে। আচ্ছা নেক্সট আমি আরেকটা ফর্মুলা দেখাবো তোমাদের। ফর্মুলাটা হচ্ছে এমন, যদি এই ক্ষেত্রফলটা এমন হতো যে এটা হচ্ছে y ইকুয়াল টু সি আর এটা হচ্ছে y ইকুয়াল টু ডি, অ্যান্ড দেন আমি এখানে আঁকাবাঁকা একটা পথ আঁকালাম, দ্যাট মিনস বক্ররেখা আঁকালাম। সো এই যে আমি বলতেছি এই অঞ্চলের ক্ষেত্রফল তুমি এখন কিভাবে বের করবা। সো এটা হবে কি, আমি যেহেতু এখানে y1 এবং y2 বলতেছি, দ্যাট মিনস সি ডি, আর এই জায়গাটা তাহলে কি হবে, এখানে হবে dy, দ্যাট মিনস যেহেতু আমি এটা y এর ফাংশন নিচ্ছি তাহলে এটা হবে f অফ y। আর তুমি জানো যে f অফ y মানে ধরা হয় x, তাহলে এখন আমি বলতে পারি যে এই জায়গাটাতে হবে আসলে y1 আর এই জায়গাটাতে হবে y2, দ্যাট মিনস এই জায়গাটা হবে x dy, ফাইন। সো খেয়াল করো আমাদের এই একটা ফর্মুলা আছে, এই একটা ফর্মুলা আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগে, ম্যাক্সিমাম ম্যাথ দেয়। সো আমরা একটু খেয়াল করি, আমাদের দেওয়া রয়েছে 0 থেকে 2 আবদ্ধ মানে 0 থেকে 2 ব্যবধিতে y ইকুয়াল টু x মাইনাস 1 এবং y ইকুয়াল টু 0 রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের মোট ক্ষেত্রফল কত। খেয়াল করো যেহেতু আমাদের 0 থেকে 2 দেওয়া রয়েছে এবং এখানে y এর ভ্যালু দেওয়া রয়েছে, দ্যাট মিনস f অফ x এর যে ফাংশনটা, দেখো f অফ x এর যে ফাংশন ইকুয়াল টু y সেটা দেওয়া রয়েছে x মাইনাস 1। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমাদেরকে x এর ভ্যালু দেওয়া রয়েছে, আমাদেরকে f অফ y এর ভ্যালু দেওয়া রয়েছে, দেওয়া নাই, আমাদের y দ্যাট মিনস f অফ x এর ভ্যালু দেওয়া রয়েছে, কারণ f অফ x এর ভ্যালু দেওয়া থাকা মানে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তার মানে আমাদের এখানে দিতে হবে আমাদের y ইকুয়াল টু দেওয়া রয়েছে কত x মাইনাস 1, তাহলে ডেফিনেটলি এখানে x এর লিমিট বসাতে হবে এবং x এর লিমিট কিন্তু দেওয়া রয়েছে 0 থেকে 2। সো 0 থেকে 2 এটাই হচ্ছে আমাদের আলটিমেট উত্তর। সো এখন 0 থেকে 2 আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি, খেয়াল করো 0 থেকে 2 আমাদের মডুলাস কিন্তু হবে না, মাইন্ড ইট, মডুলাস হবে না। 0 থেকে 2 x মাইনাস 1, 0 থেকে 2 x মাইনাস 1 dx হয়ে গেছে। এই যে এইটা একটা আনসার, এইটা একটা অ্যান্সার, অথবা এই দেখো এটাও কিন্তু অ্যান্সার হয়, ডি নম্বর। এখানে দুইটা উত্তর হবে, যে যেটা চাই সেটা দিলে হবে। তো আমার মনে হয় যে এখানে মানে বইতে হয়তো বা তুলতে ভুল করছে, কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় ডেফিনেটলি ভুল থাকবে না। সো এই জিনিসটাকে অন্যভাবে লেখা যায়, কীভাবে লেখা যায় খেয়াল করো। আমি যদি চাই যে এই জিনিসটাকে দেখো দেওয়া রয়েছে কি a ইকুয়াল টু হচ্ছে 0 থেকে 2 x মাইনাস 1 dx। ভাই খেয়াল করো আমি বলছিলাম যে আপার লিমিটের সাথে আমি যদি সামনে কোনো ভ্যালু দিই তাহলে সেটা গুণ বোঝাই, দ্যাট মিনস আমি এখানে 1 দিই আর এখানে যদি 2 দিই তার মানে এই 2টা বোঝাই যে এটা আপার লিমিটের সাথে গুণ, তার মানে 0 থেকে 2, দ্যাট মিনস এটার আলাদা একটা ফরম্যাট হচ্ছে এটা। সো আমাদের এটাও সঠিক, এটাও সঠিক। সো যেখানে রয়েছে এখানে এই অপশন অনুসারে এ নম্বর সঠিক এবং ডি নম্বরও সঠিক। এবার আমরা পরের কোশ্চেনটা দেখবো। দেখো y ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু মডুলাস x রেখাগুলো দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। খেয়াল করো আমি এই কোশ্চেনের কথাই বলছিলাম যে 2018 সালে কোশ্চেনটা আসলে এরকম। দেখো আমি একটু দেখাই, আমাদের এখানে দেওয়া রয়েছে যে y ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু মডুলাস x রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। সো খেয়াল করো আমাদের এখানে y ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 2, তাহলে এই 2টা তুমি এখানে বসে দাও, অর্থাৎ মডুলাস x ইকুয়াল টু y, আর y এর ভ্যালু দেওয়া রয়েছে 2, সো এটা বসাই দিলাম। এখন শুধু x বের করতে গেলে আমরা জানি যে মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস দিতে হয়। সো x এর ভ্যালু হচ্ছে কি -2 আর +2। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন আমি y ইকুয়াল টু 2 বসাচ্ছি তখন x এর ভ্যালু আমি 2টা পাচ্ছি, অর্থাৎ যখন x ইকুয়াল টু -2 বসাচ্ছি
বসাচ্ছি তখন y ইকুয়াল টু আমি কিন্তু 2 পাচ্ছি। আবার যখন x এর ভ্যালু আমি +2 বসাচ্ছি তখন y এর ভ্যালু কিন্তু আমি অলওয়েজ পজিটিভ 2ই আসলে পাচ্ছি। কাজে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের x এর লিমিটটা আসলে দুইটা। কত এখানে x এর ভ্যালু হচ্ছে -2 আমি যে ক্ষেত্রফল বের করার যে সূত্রটা তোমাদেরকে শেখাচ্ছিলাম, আমি বলছিলাম যে x1 x2 y dx। তো খেয়াল করো আমাদের x1 এর যে ভ্যালু, এটা যদি x1 ধরে নিই তাহলে এটা হচ্ছে -2, এটা যদি x2 চিন্তা করি তাহলে এটা হচ্ছে +2, তাহলে y dx। y মানে কত? y মানে হচ্ছে এই যে মডুলাস x, y মানে কিন্তু f of x, y মানে কি f of x, y মানে কিন্তু এটা বসাবা না, এটা তো f of x, এটা তো ধ্রুবক। এটা মানে কি? এটা মানে হচ্ছে f of c, y ইকুয়াল টু f of c মানে কি কনস্ট্যান্টের মানে ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, কিন্তু এটা তো কনস্ট্যান্ট চলক আছে দেখো f of x। তাহলে y মানে কত? মডুলাস x dx। সো এটার উত্তর জানো কত? শেখাইছিলাম একটু আগে। তো এটার উত্তর হবে কি লোয়ার লিমিট ইনটু আপার লিমিট, না মনে পড়ে? দেখো সরাসরি দেয় না, একটু ঘুরাই পেঁচাই দিয়েছে। সো লোয়ার লিমিট ইনটু আপার লিমিট কত? 2 × 2, উত্তর হবে 4। ঠিক আছে, অথবা তুমি এটা অন্যভাবে করতে পারো, শর্টকাট ফর্মুলার মাধ্যমে করতে পারো, মানে সরি গ্রাফের মাধ্যমে করতে পারো। সেটা কিভাবে খেয়াল করো, আমি এই জিনিসটা পাইছি না, খেয়াল করো যে x যখন -2 তখন y = 2। দ্যাট মিনস আমি যদি একটু গ্রাফটা ড্র করি, খেয়াল করো আমাদের এখানে দেওয়া রয়েছে যে যখন x = -2, x = যখন -2 তখন y = 2। দ্যাট মিনস এই জায়গাটা হচ্ছে -2 2, আর যখন x = 2 তখন y = 2। দ্যাট মিনস আমাদের x = 2 তার মানে y = 2, তার মানে এখানে 2 × 2। ঠিক আছে, আর এখানে দেখো দেওয়া রয়েছে y = এটা, তার মানে এই জিনিসটা কিভাবে লেখা যায় যে x = +-y এভাবে লেখা যায়, রাইট? আমি যদি মডুলাসটা উঠাই দিই তাহলে কিভাবে লেখা যায় যে x = +-y। দ্যাট মিনস আমি এখান থেকে পাই হচ্ছে y = +x এবং এখান থেকে পাই y = -x। সো দুইটা গ্রাফ পাওয়া যায়, সেটা কি y = +x, দ্যাট মিনস y = x এটা, এবং y = -x, তার মানে গ্রাফ হচ্ছে এটা। কিন্তু যেহেতু আমাদের শুধুমাত্র এই রেঞ্জের ভিতরে বের করতে বলছে, সো খেয়াল করো তাহলে আমাদের জাস্ট নিচের অংশটা লাগবে না, কারণ আমরা নিচের অংশের পয়েন্টটা পাচ্ছি না। সো খেয়াল করো আমাদের জাস্ট এই যে এই অংশের ক্ষেত্রফল বের করা লাগবে, এই যে এই অংশের। সো এটা মানে বোঝায় এই অংশের ক্ষেত্রফল। তাহলে উত্তর কত হবে খেয়াল করো, আমরা কিভাবে বের করতে পারি? এতটুকু হচ্ছে 2, এতটুকু 2, এতটুকু 2, এতটুকু 2। তাহলে উত্তর এতটুকু ত্রিভুজের জন্য পাচ্ছি কি হাফ গুণ ভূমি কত 2, উচ্চতা কত 2, প্লাস এতটুকুর জন্য কি পাবো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এমন হচ্ছে, অর্থাৎ 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়, তাহলে এখানে 2 + 2, দ্যাট মিনস উত্তর হবে 4। হয়ে গেছে। তুমি চাইলে বেসিক দিয়ে করতে পারো, এটা রিটেনে আসলে রিটেনে এভাবে করা যাবে গ্রাফ দিয়ে, অথবা তুমি যেটা শর্টকাটে অ্যাপ্লাই করবে যেটা আমি তোমাদের শেখালাম সেটাও করতে পারো। এবার আমরা পরের কোশ্চেনটা দেখি। আই গেস এখন পরের কোশ্চেনটা আর করানো লাগবে না, এটা তুমি পারবে। সেটা কি? x এর ভ্যালু 1 থেকে 3 এবং y দেওয়া রয়েছে, একই রকম যে ফর্মুলাটা আছে আমরা যদি সেটা অ্যাপ্লাই করি যে x এর ভ্যালু 1 থেকে 3, তাহলে এখানে y হবে, y মানে হচ্ছে x² dx। সো x³ হচ্ছে 3, এখানে হবে কত? 1 3। সো ক্যালকুলেশন করলে মেবি 26/3 হবে না, 26/3, এই যে এই নাম্বার অ্যান্সার হবে না। এটা করে দেখো একে। হ্যাঁ, এবার দেখো কেস 2। অ্যান্ড এই টপিকটা এত গুরুত্বপূর্ণ আমার কাছে, যেটা পার্সোনালি মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি 2021 সেশনে এই টপিক থেকে আসতে পারে। দেখো পরাবৃত্ত ও রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, পরাবৃত্ত ও রেখা থাকবে। সো আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শেখাই দেবো এবং এই টেকনিক অ্যাপ্লাই করে তুমি যে কোনো ম্যাথ জাস্ট 10 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবা। সেটা কিভাবে খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, যদি এরকম থাকে যে y = আমাদের দেওয়া রয়েছে, আচ্ছা x = দেওয়া রয়েছে ধরো 4ay, আর এই জায়গাটা দেওয়া রয়েছে ধরো y = mx। ঠিক আছে, বলতেছি এইটা রেখা দ্বারা, এইটা হচ্ছে পরাবৃত্ত, এটা পরাবৃত্ত আর এটা রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো আমাদের দেখো খেয়াল করো এখানে কি আছে? a আছে, এই এটা হচ্ছে পরাবৃত্ত। দ্যাট মিনস আমাদের এখানে কি নিচ্ছি, তার মানে a আসবে কই থেকে? a আসবে পরাবৃত্ত থেকে। ঠিক আছে, আমি একটা ফর্মুলা আগে লিখে ফেলি, তারপরে আমি দেখাই। ফর্মুলাটা হচ্ছে এমন, a = 8/3 a² bq। তো আমরা এটা কিভাবে করতে পারি খেয়াল করো, আমি বলতেছি a আসবে পরাবৃত্ত থেকে, a আসবে কই থেকে? a আসবে পরাবৃত্ত থেকে।
ঠিক আছে, এই এটার পরাবৃত্ত থেকে আর বিটার রেখা থেকে। এখন খেয়াল করো এটা কিন্তু আসছে এখান থেকে, দ্যাট মিনস ওয়াইয়ের সহগ থেকে। তো এখানে যখন ওয়াইয়ের সহগটা আমি নিব, ভালো করে বোঝো, আমি যখন ওয়াইয়ের সহগ নিচ্ছি এ, তাহলে এই জায়গাটাতে আমাদের ওয়াইয়ের সহগ 1 করে নিতে হবে। কত করে নিতে হবে? ওয়াইয়ের সহগ 1 করে নিতে হবে। সো ওয়াইয়ের সহগ 1 আছে, মানে এখান থেকে যদি আমি ওয়াই এ নিয়ে নিই, ভালো করে বোঝো, এই জায়গাটা থেকে যখন আমি এ নিয়ে নিব, এই জায়গাটা যখন এ নিয়ে নিব, এখন কথা হচ্ছে এটা কই থেকে নিচ্ছি? এটা ডেফিনেটলি পরাবৃত্ত থেকে আসবে, কিন্তু আমি ওয়াইয়ের সহগ নিচ্ছি। যখন ওয়াইয়ের সহগ নিব তখন রেখায় ওই ওয়াইয়ের সহগটা আগে 1 করে নিতে হবে। 1 করে নেওয়ার পরে আমাদের এখানে দেখো, এখানে যেহেতু ওয়াইয়ের সহগ নিয়েছি, তার মানে এখানে এক্স এর সহগ থেকে যেটা পাবো সেটাকে আমরা বি হিসেবে চিন্তা করব। তাহলে এটা আমাদের বি হিসেবে আসবে, অর্থাৎ বি আসবে, এই এমটাকে আমরা এখন বি বলতেছি, বি আসবে রেখা থেকে। বি আসবে কি? রেখা থেকে। দেন আমরা এই ম্যাথটা করতে পারলে হয়ে গেল। এখন তোমাদের আরেকটা জিনিস শেখাই। এখন এই জিনিসটা আরেকভাবে থাকতে পারে। সে ফর এক্সাম্পল আমি এরকম না বলে আমি এরকমও বলতে পারতাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। খেয়াল করো, আমি এখান থেকেও আবার কি করব, আমি এখান থেকে আবার এটা নিয়ে নেব। এখন খেয়াল করো, আমি এখানে কার সহগ, আমি কার থেকে নিচ্ছি? এক্স এর থেকে নিচ্ছি। এক্স এর সহগ কি? এ। এই এক্স এর থেকে যখন নিয়ে নেব, তখন আমাদের এই রেখা আছে, এই রেখাটাতে আমার কি করতে হবে? এই রেখাটাতে আমাদের কি করতে হবে? এই এক্স এর সহগ 1 করে নিতে হবে। তো এক্স এর সহগ কখন 1 করতে পারবা? যখন তুমি এরকম করবা যে 1/m y 1 × x, অর্থাৎ এমটা আমি এখানে ভাগ করে দিলাম, এমটা কি করে দিলাম? 1/m করে নিলাম। এক্স এর সহগ যখন 1 করে নিব, তখন আমাদের এখন কি করতে হবে? ওয়াই এর সহগ নিতে হবে, কারণ এখানে এক্স এর সহগ নিয়েছি। কাজে এখন ওয়াই এর যে সহগটা হবে, এটাই হবে আমাদের এখন বি এর সহগ, অর্থাৎ এটা আসবে বি আসবে রেখা থেকে। এটা আমাদের এখন বি এর ভ্যালু, বি আসবে রেখা থেকে। ঠিক আছে, এবার আমরা একটু খেয়াল করি। আমাদের এখানে দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x এবং ওয়াই ইকুয়াল টু 4x। আমরা একটু দেখি তাহলে ম্যাথটা। দেখো, খেয়াল করো, আমাদের দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x এবং এখানে দেওয়া রয়েছে ওয়াই ইকুয়াল টু 4x। তো আমরা এটা কিভাবে করতে পারি? আমাদের এটাকে 4ax আকারে কনভার্ট করতে হবে। তাহলে 4ax করলাম, 16x কে আমি এইভাবে কনভার্ট করলাম। এখন আমরা জানি যে এটা হচ্ছে x এর যে সহগটা, সেটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। তাহলে এখন x এর সহগ কত করেছি আমি দেখো তো। x এর সহগ আমি করে দিয়েছি কত? x এর সহগ আমি 4, x এর সহগ হচ্ছে 4। তাহলে x এর সহগ যেহেতু নিয়েছি, তার মানে রেখায় কিন্তু x এর সহগ 1 করে নিতে হবে। তাহলে এখানে 1/4 এক্স এর সহগ আমি 1 করে নিয়েছি, মানে যেখান থেকে পরাবৃত্ত থেকে তুমি যেটা নিবা সেটার সহগ পরবর্তীতে সরলরেখায় 1 করে নিতে হবে। করার পরে এবার যেহেতু আমি এখানে এক্স এর সহগ নিয়েছি, তাই ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগে হবে বি এর ভ্যালু, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু 1/4। তাহলে এখন আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো, খেয়াল করো, 8/3 a স্কোয়ার মানে কত? a মানে হচ্ছে 4, তাহলে 4 কে করলে হচ্ছে 16, 4 স্কোয়ার করলে হবে 16, আর বি কিউ মানে 1/4 তার কিউ, তাহলে 4 কিউ করলে কত হয়? 64। সো একটু খেয়াল করি, এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত হয়? 4 ষোলম 64, তার মানে এটা হয় 4, এটা কাটাকাটি করলে হবে 2, তার মানে 2/3 হবে উত্তর। সো 2/3 কই আছে? এই দেখো 2/3 এই যে এটা এই দেখো এই নম্বর আছে আনসার। এবার একই রকম ভাবে আমাদের পরের কোশ্চেনটা একটু দেখি, খেয়াল করো, অনেকগুলো কোশ্চেন আসছে। খেয়াল করো পরের কোশ্চেন, দেখো সব একই সিস্টেমে। খেয়াল করো, আমাদের এখানে দেওয়া রয়েছে y ইকুয়াল টু x এবং পরবর্তীতে দেওয়া রয়েছে, আমি একটা কাজ করি, পরাবৃত্তটা আগে লিখি। পরাবৃত্ত দেওয়া রয়েছে x স্কোয়ার ইকুয়াল টু y, আর এটা দেওয়া রয়েছে এরকম। সবসময় স্কোয়ার টার্মটা বাম সাইডে নিয়ে আসবা, স্কোয়ার টার্মটা বাম সাইডে নিয়ে আসবা, আর যেটা সিঙ্গেল টার্ম আছে সেটা সামনে নিয়ে আসবা। তো এখন খেয়াল করো, আমাদের এটা 4x আকারে কনভার্ট করতে হবে। তাহলে 4 × 1/4 × y, রাইট? 4x আকারে কনভার্ট না করলে তুমি তো a পাবা না, কারণ a পাচ্ছি কই থেকে? 4ax থেকে। 4 বাদ দিয়ে যেটা থাকবে সেইটা, তাহলে 4 বাদ দিয়ে যেটা থাকতেছে সেটা হচ্ছে a এর ভ্যালু। এখন আমি এখান থেকে y এর সহগ নিয়ে নিয়েছি, তাহলে y এর সহগ এখানে 1 আছে, অটোমেটিক্যালি আছে। এখন আমার x এর সহগ কত আছে? 1, তাহলে এটাই হবে b এর ভ্যালু। b এর ভ্যালু কত? 1। সো একই রকম ভাবে আমরা অ্যাপ্লাই করি। 8/3 a স্কোয়ার মানে কত? 1/4 স্কোয়ার মানে কত? 16, b কিউ মানে 1, সো ক্যালকুলেট করলে এখানে হবে 2, তাহলে উত্তর হবে 1/6। সো খেয়াল করো 1/6 কই আছে? বি নম্বর অ্যান্সার। একই রকম ভাবে এখন আমি যদি এই কোশ্চেনটা অনেকবার আসছে, এই কোশ্চেনটা যদি একটু খেয়াল করি, আমাদের জাস্ট দেওয়া আছে কত? এই জায়গাটা একদম সহজ, y স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 4x, সো 4 × 1 × x, সো এটা হবে আমাদের a এর ভ্যালু, a এর ভ্যালু হবে 1। আর পরবর্তীতে দেখো y ইকুয়াল টু x এর কারণে কোনো ঝামেলা নাই, b এর ভ্যালু অবশ্যই 1 হবে, তাহলে উত্তরই হবে 1, কারণ এখানে a স্কোয়ার মানে 1 আর b স্কোয়ার মানে কত? b স্কোয়ার b কিউ মানে হচ্ছে 1, রাইট? সো উত্তর হচ্ছে 8/3।
সো উত্তর কত 8/3। আই গেস তোমরা এখন পারছো। এবার দেখো আমি এই কোশ্চেনটা আবার করাই, দেখো আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, দেওয়া রয়েছে x স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া রয়েছে ওয়াই। সো x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই থাকলে কি হবে 4 × 1/4 × y, 4 ইন্টু এই যে এভাবে করে নিলাম। দেন এখানে দেওয়া রয়েছে y ইকুয়াল টু 2x, কি দেওয়া রয়েছে y ইকুয়াল টু হচ্ছে 2x। এবার একটু খেয়াল করো আমাদের এই জায়গাটা দেওয়া রয়েছে এটা হচ্ছে a এর ভ্যালু, রাইট। এখন y এর সহগ নিয়েছি, y এর সহগ 1 আগে থেকে আছে, ফাইন। তাহলে এখন দেখো x এর সহগ নিতে হবে, এটা হবে b এর ভ্যালু, তার মানে এটা হবে 2। এবার খেয়াল করো 8/3 a স্কোয়ার মানে কত, a স্কোয়ার মানে হচ্ছে 1/16, b কিউ মানে কত 8 হবে না, b কিউ 2 কিউ মানে 8। তাহলে খেয়াল করো এই জায়গাটাতে এখানে হবে 2 আর এই জায়গাটাতে হবে কত 4, তাহলে 4/3 হচ্ছে উত্তর, 4/3। ওকে ফাইন, বিশেষ ক্ষেত্র। এবার খেয়াল করো আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে রেখা মূলবিন্দুগামী না হলে, রেখা যদি মূলবিন্দুগামী না হয় তাহলে কি হবে। আমি আগে বলছিলাম যে তোমার y ইকুয়াল টু x, এখন যদি এরকম না থাকে তাহলে আসলে কি করতে হবে একটু খেয়াল করো। তার মানে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে খেয়াল করো, আমাদের দেওয়া রয়েছে y স্কোয়ার ইকুয়াল টু x। সো আমরা এটাকে 4x আকারে কনভার্ট করি, 4 × 1/4 × x, অ্যান্ড দেন আমাদের দেওয়া রয়েছে y ইকুয়াল টু x - 2। তো এইটা এবং এইটা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে দেওয়া রয়েছে x এর যে সহগটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে a এর ভ্যালু, দ্যাট মিনস এটা হবে a এর ভ্যালু, সেটা হবে 1/4। ওকে, সো 1/4 হচ্ছে এর ভ্যালু। এবার আমাদের x এর সহগ কত করে নিতে হবে, x এর সহগ 1 করে নিতে হবে, ফাইন 1 করে নিলাম। এখন এই যে ধ্রুবকটা আছে না, এই ধ্রুবকটা মুক্ত করতে হয়, যেখানে x এর সহগ নেওয়া লাগে সেই সাইডে আসলে ধ্রুবকটা রাখা লাগে না। কাজে আমাদের এখানে এরকম হবে y + 2 = 1 × x, অর্থাৎ যার সহগ 1 করে দেব সেটা জাস্ট এক সাইডে পড়ে থাকবে, তার সাথে কোনো ধ্রুবক যোগ বা বিয়োগ করা যাবে না, সেটাকে বাম সাইডে নিয়ে চলে আসতে হবে। সো নিয়ে আসার পরে দেখো এখন কি করতেছি, y এর সহগ কত 1, সো y এর সহগ 1, সো b এর ভ্যালু 1 প্লাস ধ্রুবক আছে না, এই ধ্রুবকটা এখানে যোগ করা লাগবে, এই আছে পার্থক্য, ঠিক আছে। মানে আগে ধ্রুবক না থাকলে কি করছিলাম, কিছু করছিলাম না, আর এখন ধ্রুবক থাকলে কি করতে হয়, এই ধ্রুবকের ভ্যালুটা নিতে হয়, এটাই হচ্ছে মেইন পার্থক্য, বুঝছো। তাহলে 8/3 a স্কোয়ার মানে কত, এই a মানে কত, a মানে হচ্ছে এটা, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে এরকম। আর আমি আবার বলি বিটা কি, যে যার সহগ এখান থেকে নিচ্ছি তার সহগ 1 করে নেওয়ার পরে, যার সহগ 1 করে নেওয়ার পরে সেটা এক সাইডে পড়ে থাকবে, কনস্ট্যান্ট, তার সাথে যোগ বা বিয়োগ হবে না, সেটা অপোজিট সাইডে চলে আসবে। অপোজিট সাইডে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে y এর সহগ 1 আর ধ্রুবক থাকলে ধ্রুবকটা যোগ করা লাগে, সো ফাইন। আর এখানে বিয়োগটাও থাকবে না, নো টেনশন। সো খেয়াল করো তাহলে বি কিউ মানে কত 3q, তো 3q মানে কত 27। সো এখানে হচ্ছে 2 আর এখানে 3 × 27, তাহলে 9/2 হবে উত্তর। সো 9/2 মানে হচ্ছে এটা, কারণ 4 × হাফ মানে কত বলো, 4 × হাফ মানে বোঝো, 4 × হাফ মানে বোঝো 4 + হাফ, 4 × হাফ মানে কত 4 + হাফ, তাহলে 9/2 দেখো, তাহলে উত্তর হবে সি নম্বর। এবার খেয়াল করো কেস 3 দেখো, কেস 3 দেখো দুটি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে দিয়ে দিয়েছে, মানে এমসিকিউ কোর্সে রিটেনে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে 4-5 সালে যেটা এমসিকিউতে আসছিল সেটা রিটেনে দিয়েছে 2020 সালে, বুঝছো বিষয়টা। ওকে, সো আমি রিটেন যখন করাবো তখন এগুলো তোমাদের দেখাবো, নো টেনশন। এখন যেহেতু এমসিকিউ করাচ্ছি সো যত শর্টে করা যায়। সো দেখো এখানে দেওয়া রয়েছে দুইটা পরাবৃত্ত, এবং মাথায় রাখবো দুইটা পরাবৃত্ত সেম থাকবে। সো মজার ব্যাপার হলো দুইটা পরাবৃত্ত সেম থাকবে। সো খেয়াল করো দুইটা পরাবৃত্ত যদি সেম থাকে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কেমন হবে আমি একটু দেখাই, খেয়াল করো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। দেখো আমাদের দেওয়া রয়েছে যদি এরকম থাকে y স্কোয়ার ইকুয়াল টু 4x, কিংবা দেওয়া রয়েছে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, অর্থাৎ আমাদের উভয় পক্ষে আমাদের এখানেও a থাকবে এখানেও a থাকবে, মানে এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকবে, সেম থাকবে, এখানে a থাকবে এখানে b থাকবে, বিষয়টা এরকম না। তাহলে সূত্রটা হচ্ছে যে a ইকুয়াল টু 8/3 a স্কোয়ার বি কিউ, আমরা সেম সূত্র লিখে ফেলার পরে আমি তোমাকে বলতেছি যেহেতু দুইটা পরাবৃত্ত, ভালো করে বোঝো কয়টা পরাবৃত্ত, দুইটা পরাবৃত্তের জন্য বি কিউর ভ্যালুই হবে 2, বি কিউর ভ্যালুর জন্য মানে বি কিউর ভ্যালুই হবে 2, এটা মুখস্থ রাখবা। আর এটা কি, এটা এখান থেকে আসবে, এটা এখান থেকে আসবে, হয়ে গেছে ম্যাথ। তাহলে উত্তর কত 8/3 ইন্টু আমাদের এখানে বি কিউর ভ্যালুই হবে 2 ইন্টু a স্কোয়ার, তার মানে মূলত এটা সূত্র দাঁড়াচ্ছে 16/3 a স্কোয়ার। 16/3 a মানে কত, a মানে যে এখান থেকে আসবে 16/3 a স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে খেয়াল করো আমাদের দেওয়া রয়েছে y স্কোয়ার ইকুয়াল টু x আর x স্কোয়ার ইকুয়াল টু কত y। তাহলে আমরা এটা কি করব হচ্ছে 4x ফরম্যাটে, তাহলে আরাম হচ্ছে 4ax,
তারপরে এখানে কি 4ax, এখানে 4ax, ঠিক আছে, 4ay। সো খেয়াল করো দুইটার ক্ষেত্রে আমাদের a এর ভ্যালুটা কত, a এর ভ্যালুটা 1/4। সো এবার খেয়াল করো তাহলে 16/3a², তার মানে 16/3, a মানে কত, a মানে হচ্ছে 1/4 তার স্কোয়ার, তার মানে এখানে 1/16, তাহলে কাটাকাটি গেলে 1/3 উত্তর, বি নম্বর হবে অ্যান্সার। আই গেস ক্লিয়ার এখন। অ্যান্ড দেখো লাস্ট মেবি এটা বৃত্তের ক্ষেত্রফল। সো এটার পরে আর কোনো কিছু নাই। সো আমরা একটু খেয়াল করি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের এরিয়া নির্ণয়। খেয়াল করো প্রথম যেটা বলছি অর্ধবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কেমন হবে সেটা। সো সরাসরি তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলবে না, সো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি খেয়াল করো। প্রথমত বৃত্তের ইকুয়েশন কি আমরা সবাই জানি যে বৃত্তের ইকুয়েশন হবে কি, যে পাই a স্কোয়ার যদি ব্যাসার্ধ a হয়। খেয়াল করো যদি কোনো একটা সার্কেল থাকে আর এই সার্কেলের ব্যাসার্ধ যদি a হয়, এখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর এতটুকু পরিমাণ যদি a হয়, তাহলে ক্ষেত্রফল হবে পাই a স্কোয়ার। পাই কি a স্কোয়ার, ব্যাসার্ধ যদি r ধরি তাহলে পাই r স্কোয়ার, এখানে যদি m ধরি তাহলে পাই m স্কোয়ার। এটা হচ্ছে পরিপূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। এখন যদি মানে তোমাকে বলে দেয় যে অর্ধবৃত্ত, সরাসরি তো অর্ধবৃত্ত বলবে না, তো কিভাবে বলতে পারে খেয়াল করো। কোনো একটা বৃত্ত সেটা দাঁড়াতে পারে x অক্ষের উপরে কিংবা সেটা নিচের দিকে দাঁড়াতে পারে। খেয়াল করো কোন একটা বৃত্তের সমীকরণ আমরা জানি যে এই বৃত্তের সমীকরণ দাঁড়ায় কি x² + y² = a²। আই গেস এটা সবাই জানো। কেন এটা হয়, কারণ যখন বৃত্তের ক্ষেত্রফল বের করা হয় তখন প্রসেসটা কেমন, মানে বৃত্তের সমীকরণ যখন বের করা হয় তখন আমরা জানি কেন্দ্র হচ্ছে 0 0, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, আর বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু সেটা হচ্ছে x এবং y। তুমি এখানেও x এবং y ধরতে পারো, নো টেনশন। সেখানেও কিন্তু তুমি এখান থেকে এখানে কানেক্ট করলে a পাবা। তাহলে বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করার জন্য আমার xy ধরে নিতে হয়। তাহলে খেয়াল করো এই যে x এবং 0 বিন্দু দূরত্ব কি, xy এবং 0 বিন্দু দূরত্ব কত, খেয়াল করো দূরত্ব √, কি আমাদের এখানে দাঁড়াচ্ছে কি এই দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে a। এখানে দূরত্ব কত, দূরত্ব এখান থেকে দূরত্ব কত a, এবং এই দূরত্ব মানে কি সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর্ফল তার স্কোয়ার, কোটিদ্বয়ের অন্তর্ফল তার হচ্ছে স্কোয়ার, রাইট। তাহলে খেয়াল করো আমি এখানে পাচ্ছি কি a √x² + y²। সো উভয় পক্ষে যদি বর্গ করো তাহলে পাবা x² + y² = a², এবং সেখান থেকে কিন্তু আমি এই বৃত্তের ইকুয়েশনটা পাই, রাইট। সো এই যে বৃত্তের ইকুয়েশনটা, সো খেয়াল করো এই বৃত্তের ইকুয়েশনে আমাদের ক্ষেত্রফল হবে এটা, অর্থাৎ পাই এই ডান পাশে যেটা আছে পাই সেটা, পাই ইন্টু সেটা। এখন খেয়াল করো যে কোন একটা বৃত্তের ইকুয়েশন যদি এটা হয় তাহলে আমরা y = লিখতে পারি +√a² - x²। অর্থাৎ এই জিনিসটা আসলে কি বোঝায়, দেখো এটা মানে বোঝায় যে এতটুকু অংশ হচ্ছে তোমার, +√a² - x², অর্থাৎ y = যখন এটা হবে এটা, অথবা যখন নিচের দিকে দিব তখন বোঝাই যে y = -a² - x²। কারণ আমি যদি এখানে y = 0 বসাই তাহলে x অক্ষে কি হয়, দেখো x অক্ষে আমাদের এই x অক্ষে কিন্তু এটা হচ্ছে x অক্ষ, আর x অক্ষে 0 বসে, তার মানে এটা কিন্তু এই অক্ষের সমীকরণ, অর্থাৎ এই অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ যদি কখনো বলে দেয় যে তোমার y = 0 এবং এই রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এটা মানে বোঝায় যে বৃত্তের আপার হাফ। আর যখন y = -a² - x² এবং y = 0, এর মানে বোঝায় বৃত্তের নেগেটিভ হাফ, লোয়ার হাফ। সো এই ক্ষেত্রে কি করতে হবে, যে পুরো বৃত্তকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, তার মানে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে আসলে পাই a² / হচ্ছে 2। সো পাই a² / 2 কই আছে, বি নম্বর হবে আনসার। ক্লিয়ার ব্যাপারটা। আর আমি আরেকটা জিনিস বোঝাই, এই সেম জিনিসকে যদি এইভাবে থাকতো, খেয়াল করো যদি এরকম থাকতো যে এই ইকুয়েশনটা যদি এরকম থাকতো যে x = +√a² - y², এটা মানে বোঝায় ডান দিকের যে ক্ষেত্রফল আছে সেটা মানে বোঝায় যে x = √a² - y², এবং তুমি জানো y অক্ষে x 0 থাকে, অর্থাৎ যখন x = 0 এবং x = এটা থাকবে তখন আসলে পাই a² / 2, এবং সেটা বোঝায় যে বৃত্তের ডান পাশের অংশ। অর্থাৎ কোনো একটা বৃত্তকে যদি আমি এই বরাবর ভাগ করি, খারাপভাবে ভাগ করি, আর এটাকে আনুভূমিকভাবে ভাগ করছিলাম, আর এই যে অংশটা আছে নেগেটিভ অংশটা, সেটা কি জাস্ট আমাদের সামনে নেগেটিভ দেওয়া লাগে, দ্যাটস ইট। সো আই গেস তোমরা এখন ক্লিয়ার। অ্যান্ড নেক্সট
দেখো বলা হচ্ছে যে কোনো চতুর্ভাগে বৃত্তের ক্ষেত্রফল। সো এটা যদি কখনো বলে, এটা যদিও ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ম্যাথ আসে নাই, সো আমি একটু লিখে দিব তারপরেও। দেখো যে কোনো চতুর্ভাগে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? যে কোনো চতুর্ভাগ মানে কি, যে ধরো এটা একটা সার্কেল আছে, আর এই সার্কেলকে আমি কয়টা ভাগে ভাগ করতে পারি খেয়াল করো। এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, তোমরা জানো। এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, তুমি এটা জানো। এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, তুমি এটা জানো। এটা ফোর্থ কোঅর্ডিনেট। সো যে কোনো চতুর্ভাগ মানে বোঝায়, আমি যদি ফার্স্ট কোঅর্ডিনেট বলি, তাহলে ফার্স্ট চতুর্ভাগে দেখো কোনো একটা বৃত্তকে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তার মানে কোন একটা বৃত্তর ক্ষেত্রফল, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ স্কোয়ার। তার মানে এটাকে আমি কি করতেছি, 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ স্কোয়ার, এটা 4 ভাগের 1 ভাগ নিব। এখন আমি যদি সেকেন্ড কোঅর্ডিনেট বলি, তাহলে এখানেও একই। সেকেন্ড কোঅর্ডিনেট মানে কি, এটাও 4 ভাগের 1 ভাগ। সো যে কোনো চতুর্ভাগে যদি বলে তাহলে 1/4 পাই এ স্কোয়ার। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টপিক। দেখো খেয়াল করো, প্রথম চতুর্ভাগে কোনো কোণ সৃষ্টি করলে সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কেমন হবে। অ্যান্ড উপযুক্ত উদাহরণ হচ্ছে এটা, এর থেকে ভালো উদাহরণ নাই। খেয়াল করো, দেওয়া রয়েছে y = x এবং y = 0 রেখাদ্বয়, এবং বলা হচ্ছে x² + y² = 16 বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। সো খেয়াল করো আমরা এটা কিভাবে করতে পারি, ভালো করে বোঝো। আমাদের দেওয়া রয়েছে y = x মানে বোঝো, y = x মানে বোঝায়, y = x মানে বোঝায়, দেখো আমরা জানি y = mx, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো এই জায়গাটাতে আমাদের m আসলে দেওয়া আছে কত, এই জায়গাটা দেওয়া আছে 1 × x, দ্যাট মিনস m এর ভ্যালু হচ্ছে 1, রাইট। সো খেয়াল করো আমি এই জায়গাটা লিখতে পারি m = হচ্ছে 1, আর তুমি জানো m মানে হচ্ছে tan θ, দ্যাট মিনস এখানে হচ্ছে 1। তাহলে θ = আমাদের এই জায়গাটা 1 মানে কত লিখতে পারি, 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি। সো θ = আমি এখানে পাবো হচ্ছে 45 ডিগ্রি। তার মানে y = x রেখা মূলত x অক্ষকে 45 ডিগ্রি অংশ কাট করে। তাহলে 45 ডিগ্রি অংশ কাট করলে আসলে মূলত কি হচ্ছে, খেয়াল করো আমাদের এই জায়গাটাতে আমি একটু খেয়াল করি, আমি একটু ড্র করি চিত্রটা। খেয়াল করো জিনিসটা কেমন দেওয়া রয়েছে, যে এটা হচ্ছে আমাদের দেওয়া রয়েছে y = 0, দ্যাট মিনস এটা যদি x অক্ষ বলি তাহলে x অক্ষে y = 0 হয়। আর y = x মানে কত, এটা যদি আমাদের পুরো একটা বৃত্ত হয়, আর y = x মানে 45 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ এতটুকু আছে 90 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে এটা। দ্যাট মিনস এটা যদি 45 ডিগ্রি অংশ কাট করে 45 ডিগ্রি, দ্যাট মিনস এটা হচ্ছে y = x। তাহলে এখন বলা হচ্ছে যে এই অতটুকু অঞ্চল দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত। এখন খেয়াল করো এটা বৃত্তের কতটুকু অংশ কাট করেছে বলো তো আমাকে, একটু বলতে পারবা এটা? খেয়াল করো এইটা হচ্ছে 1 ভাগ, এটা 1 ভাগ, কারণ 90 ডিগ্রির অর্ধেক কাট করেছে, এখানে 45 ডিগ্রি আছে। তাহলে পুরো বৃত্তকে আমি যদি ভাগ করি, এটাকে 8 ভাগের 1 ভাগ কাট করেছে না, 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 45 45 45। তাহলে দেখো তো পুরো পার্টটা কত, এখানে 2 ভাগ, এখানে এতটুকুর জন্য 2 ভাগ, এতটুকুর জন্য 2 ভাগ, এতটুকুর জন্য 2 ভাগ, টোটাল 8 ভাগের 1 ভাগ কাট করেছে না। তাহলে কি আমি বলতে পারি যে ক্ষেত্রফল হবে 1/8 পাই এ স্কোয়ার? ডেফিনেটলি বলতে পারি। তাহলে এখন আমরা ক্ষেত্রফল কিভাবে পাবো, 1/4 আমার পাচ্ছি 1/8 পাই এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে তোমাকে বলছিলাম দেখো যে x² এবং y² ডান সাইডে যেটা থাকবে পুরোটাই হচ্ছে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কত, 16, a স্কোয়ার কত 16। তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 2, দ্যাট মিনস উত্তর হবে 2 পাই। হয়ে গেছে 2 পাই। এখন মোটামুটি ক্লিয়ার আই গেস। এখন বৃত্তের ক্ষেত্রফল থেকে যত ধরনের কঠিন কোশ্চেনে আসুক আই গেস তুমি এটা পারবা। অ্যান্ড উপবৃত্তের ক্ষেত্রফল যদি কখনো দেয় তাহলে তোমরা জানো সেটা সূত্র কি, পাই এ বি। সূত্র কি, পাই এ বি। ঠিক আছে, আমি একটু লিখে দিই যে x² a² + y² / b² যদি থাকে তাহলে সূত্র হবে পাই এ বি, পাই এ × বি। মূলত বৃত্তের ক্ষেত্রে কি থাকে, বৃত্তের ক্ষেত্রে এখানেও a² থাকে, সো আমরা এখানে a লিখি, তাই পাই স্কোয়ার হয় সূত্র। সো এটাতে যদিও কখনো আসে নাই, তারপরে লিখে দিলাম। সো দ্য এন্ড, আমাদের চ্যাপ্টারটা শেষ। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। সো যোগজীকরণ চ্যাপ্টারটা শেষ। আশা করা যায় এখান থেকে যত কঠিন কোশ্চেনে আসুক এখন তুমি অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। আমি জানি না এরকম আমি যেভাবে পড়াচ্ছি, আমি জানি না যে এর থেকে বেটারভাবে পড়ানো সম্ভব কিনা, কারণ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াচ্ছি, প্রত্যেকটা টাইপ সুন্দর করে সাজিয়ে পড়াচ্ছি। কোনো বইতে এভাবে নাই আসলে। তুমি যে কোনো বাজারের যে কোনো বই ঘাটাঘাটি করে দেখতে পারো, নাই। আমার কাছে আফসোস লাগে যে এত বছর অ্যাডমিশন পরীক্ষা হলো কিন্তু গোছানো কোনো আসলে বইটা আসলে নাই।
এটা আসলে আফসোস লাগে। সো আমার নিজেকেই কষ্ট করে এই লেকচার শিটগুলো তৈরি করা লাগতেছে। যদি কোনো বই থাকতো এরকম, তাহলে আমার জন্য পড়ানো অনেক বেশি সহজ হতো, কারণ সেখান থেকে আমি ফটোটা তুলতাম, দেন আমি এখানে স্ক্রিনে দেখাতাম, দেন আমি করাতাম। বাট আমার এইগুলো ঘেটে ঘেটে কোন টাইপের ভিতরে থাকছে জিনিসগুলো আমার সাধারণ লাগছে নিজে, দেন এইগুলো ক্রপ করে স্ক্যান করে তারপরে টাইপ করে সাজিয়ে স্লাইড বানিয়ে তোমাদের পাওয়া লাগছে। স্লাইড বানাতে অনেক সময় লাগতেছে। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী তোমাদের বছর হয়তো বা পাবা কিনা জানি না, তবে চেষ্টা করবো সামনের বছরে আমি প্রত্যেকটা জায়গা থেকে এই প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা যে টাইপ আছে এই টাইপ রিলেটেড আরও 5টা করে উদাহরণ তৈরি করব আমি, সেইগুলো দিয়ে দেবো, হোমওয়ার্ক দেবো, তাহলে তোমাদের পুরোপুরি প্রস্তুতি হয়ে যাবে। এখন আসলে সময় নেই আসলে, যার কারণে পারতেছি না। সো নিজেরা একটু কালেক্ট করে করতে পারো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।